ব্যাপারটা হইতে পারে যে এরকম যে মান্থলি একটা জিনিস, একটা র মেটেরিয়াল আপনার কি পরিমাণ খরচ হচ্ছে, এটা আপনি ইউজ করতেছেন, এটা দেখাচ্ছেন। তো বস ওইটা দেখে যে কোন র মেটেরিয়াল মান্থলি কিরকম। তো হঠাৎ করে বস বলতে পারে যে এই মুহূর্তে আমার লাগবে যে কোন বায়ার বা কোন কোম্পানির জন্য কি পরিমাণ র মেটেরিয়াল মান্থলি লাগতেছে, একই জিনিস কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড করতে বলতেছে কোন কোম্পানির জন্য। তখন আপনি কি করবেন যে আমার ধরে আপনি এখন সেপ্টেম্বরে আছেন, তো বস বললো জানুয়ারি থেকে লাগবে, আমাকে জানুয়ারি টু সেপ্টেম্বর এই 9 মাসের আপডেট আমাকে দাও। তখন আপনি কি করবেন? আপনি এতদিন তো ডাটা জানুয়ারি এইভাবে গুছায় রাখেন নাই যে কোম্পানি ওয়াইজ। তো এই জিনিসগুলো পিভটের মাধ্যমে খুব ইজিলি করা যায়, মান্থ ওয়াইজ, কোম্পানি ওয়াইজ, ব্যাংক ওয়াইজ, এনি। তো এই টুলগুলো না জানলে তখন দেখা যাবে যে আপনার ওই রিপোর্ট তৈরি করতে আরো 1 সপ্তাহ লেগে যাচ্ছে বা 2 দিন লেগে যাচ্ছে বা 1 দিন লেগে যাচ্ছে, কিন্তু এটা এক্সেল জানলে আপনি উইদিন আ মিনিট বা 5 মিনিট 10 মিনিটে করতে পারবেন। যেমন আমি আমার লাইফে যত রিপোর্ট করছি, ইনিশিয়ালি আমার এক্সেল ফাইলটা ডেভেলপ করতে ধরেন 1 দিন লাগছে বা 3 ঘন্টা লাগছে। বাট আমি যখন অটোমেশন করছি এরপরে কিন্তু আমার রিপোর্ট জেনারেট করতে হাইয়েস্ট 10 15 20 মিনিটের বেশি লাগেনি। তো আপনাকে বুঝতে হবে যে কোনো একটা রিপোর্ট যদি আপনার মানে হাইয়েস্ট আধা ঘন্টার বেশি লাগে, তার মানে আপনার ওই রিপোর্টে এনাফ অটোমেশন নাই, যার কারণে আপনার এত সময় লাগতেছে। আবার সে ফর এক্সাম্পল আপনি ম্যানেজমেন্টের কাছে একটা রিপোর্ট দিবেন, একটা জিনিস আপনি বের করছেন, এটা জানাবেন। সেই আপনাকে ওটা একটু ভিজুয়ালাইজেশন এর থ্রুতে দিলে, যেমন একটা বার চার্ট, একটা পাই চার্টের থ্রুতে দিলে ম্যানেজমেন্টের এত সময় নেই যে আপনার এত কথা পড়বে। তারা হচ্ছে সবকিছু একটু দেখে বুঝে বুঝে যেতে চায়। যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন। ধরেন দারাজ থেকে একটা জিনিস কিনবেন, দারাজের ওয়েবসাইটে দেখে একটা জিনিস কিনবেন। ওইখানে ধরেন সব বর্ণনা লেখা আছে বিশাল বাংলা গদ্যের মতো বিশাল, বিশাল বর্ণনা লেখা আছে। ওটা দেখে কি আপনার খুব বেশি ভাল লাগবে? ভাল লাগবে? সো বসদের আরো ভাল লাগবে না। কারণ বসরা বা মালিক পক্ষরা বা সিইওরা এত সময় নেই যে আপনি একজন এক্সিকিউটিভ বা একজন সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কি পাঠাইলো এত পড়ে দেখার সময় নেই। তাদেরকে অল্প মেসেজে আপনাকে রেজাল্ট দিয়ে দিতে হবে। অল্প মেসেজে রেজাল্ট দিয়ে দেওয়ার একটা বেস্ট ওয়ে হইতেছে সুন্দর একটা টেবিল একটা সামারি থাকবে আর একটা চার্ট থাকবে আর 2-3টা লাইন থাকবে যে চার্টে কি আছে। এইটা দেখা মানে এই যে আপনার যেই এক্সিকিউটিভ বা যে এমপ্লয়িটা এইভাবে এক্সপ্রেস করতে পারতেছে সে হচ্ছে এফিশিয়েন্ট, তাকে ধরবে, ঠিক আছে? তা আপনি দেখা যাবে যে সবকিছু আপনি খুব এফিশিয়েন্টলি দিতে পারতেছেন। এক্সেল হচ্ছে পার্ট এন্ড পার্সেল, এটা আপনাকে ডেইলি লাইফে আপনাকে অফিসে কেউ শিখাক বা না শিখাক, অনেক কোম্পানি আছে যে জয়েন করার পর সবাইকে একটা এক্সেল এর ট্রেনিং করায়। এখন দেখা যায় যে মেক্সিমাম কোম্পানি ধরে নেয় আপনি এক্সেল জানেন। এটা কারণ আগে এটা অনেক বড় একটা টুল ছিল। এখন এটা সিম্পল জিনিস, এটা বাই নেচার সবাই জানবে এটাই ধরে নেয়। সো আমাদেরকে এই জিনিসগুলো ভার্সিটিতে থাকা অবস্থায় বা বিভিন্ন গ্যাপে বিভিন্ন এরকম ট্রেনিং এ পার্টিসিপেট করে জিনিসগুলো শিখে নিতে হবে, হ্যাঁ? 0 থেকে। এক্সেল এ অনেক ফর্মুলা আছে। আর এখন এক্সেল জানে এরকম ২ ধরনের পিপল আছে। এক ধরনের পিপল এক্সেল এর অনেক ফর্মুলা জানে, অনেক। ইভেন আমি যা জানি তার থেকেও হাজার, হাজার গুণে বেশি ফর্মুলা জানে। বাট আমি তাদেরকে দেখছি তারা এক্সেল এফিশিয়েন্টলি ইউজ করতে জানে না। আর এক্সেল এফিশিয়েন্টলি ইউজ করতে হইলে আপনার রিপোর্ট যদি এফিশিয়েন্টলি বানাইতে হয়, তাহলে আপনাকে ডাটা ম্যানেজমেন্ট জানতে হবে যে আপনি ডাটাটা শুরুতে কিভাবে এন্ট্রি দিবেন। কিভাবে এন্ট্রি দিলে ওই ডাটা থেকে ১০-১২ রকমের রিপোর্ট বানানো সম্ভব। ঠিক আছে? যেমন ধরেন আপনার আ এক বস দেখতে চায় এভাবে যে মান্থ ওয়াইজ কিরকম কনজাম্পশন। আরেক বস দেখতে চায় যে কোম্পানি ওয়াইজ কে কিরকম ইউজ করতেছে। তা মানে এরকম আরেক বস দেখতে চায় না মান্থ না আমাকে ডেট ওয়াইজ দেখাবা। তা আপনি কি ৩ টার জন্য ৩ টা রিপোর্ট মেইনটেইন করবেন? মানে ৩ টা এক্সেল ফাইল না। আপনার এক্সেল ফাইল একটাই থাকবে, শিট একটাই থাকবে। ওইখান থেকে আপনি পিভট দিয়ে বিভিন্ন ফর্মুলা দিয়ে ৩ টা অটোমেটিক জেনারেট হবে। ডাটা আপনি এক জায়গায় এন্ট্রি দিবেন। বাকি ৩ টা ১০ টা যত রিপোর্ট হবে ওইখান থেকে অটো জেনারেট হবে। বিষয়টা এরকম। সো যারা এই জিনিসটা জানে না তারা দেখা যায় যে বসরা যদি ১০ রকমের রিপোর্ট চায় তারা ১০ টা এক্সেল ফাইল মেইনটেইন করে একই জিনিসের জন্য। এটা হচ্ছে সে efficiently এক্সেলটা জানে না দেখে। তার হিউজ সময় নষ্ট হয়। সে একটা সিম্পল জিনিস নিয়েই সারাদিন কাটায় দেয়। এরকম হিউজ সময় নষ্ট হয়। আমি বেশি সময় নষ্ট করব না। যেটা বুঝলাম যে এক্সেল আপনার রেগুলার বেসিস এ শিখার উপরেই থাকতে হবে। হ্যাঁ? ট্রেনিং এর মাধ্যমে হোক, নিজে, নিজে এক্সেল ফাইল ইউজ করার মাধ্যমে হোক। আপনার আইএসসিবি র সাথে থাকবেন। আইএসসিবি থেকে আমরা অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল এক্সেল শিট দিয়ে আপনাদের রিপোর্ট কিভাবে বানাইতে হয় ওটা শিখাবো। যাতে আপনি সিমিলার আপনার কোম্পানির
ওই সিমিলার জিনিস করতে পারেন। আবার আমরা চাইলে আরো এক্সটেন্সিভ কোর্স অ্যারেঞ্জ করতে পারি, যেখানে আপনি আপনার কোম্পানির রিপোর্টের একটা ডামি আমাদেরকে দিবেন। আমরা দেখাই দিব ওখান থেকে কি কি রিপোর্ট জেনারেট করা পসিবল, কি কি ফাইন্ডিংস বের করা পসিবল, যেটা আপনি ফলো আপ করে কোম্পানিতে ইমপ্রুভমেন্ট আনতে পারবেন। সো আজকে ক্লাস এনজয় করেন। আমাদের যিনি ট্রেনার উনি অনেক এফিশিয়েন্ট। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি, ওনার সাথে একসাথে কাজ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, আমি সজিবুল হাসান ভাইকে রিকোয়েস্ট করব স্টার্ট করার জন্য। শুরুতে আপনার পরিচয়টা দিবেন। শুরু আমাকে কি দেখা যাচ্ছে? আমার জি কথাও শোনা যাচ্ছে কি? ওকে, ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার এই ক্লাসে, যেখানে আমি এক্সেল এবং গুগল শিট বিষয়ে উপরে ক্লাসটা নিব। আমি সজিবুল হাসান। আমি একজন ডাটাবেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। ডাটাবেজের উপরে আমার বেশ কিছু টুলস বা অ্যাপ্লিকেশনের, ডাটাবেজ বিষয় আর কি, বেশ কিছু টুলস এবং অ্যাপ্লিকেশনে আমার দক্ষতা রয়েছে। যেমন এক্সেল, পাওয়ার বিআই, পাওয়ার কোয়েরি, এসকিউএল সার্ভার, মাই এসকিউএল, এসপিএসএস, এক্সেট্রা এক্সেট্রা। আর আমি বর্তমানে একটা ইউএন অর্গানাইজেশনে আছি। আমার ক্যারিয়ার 15 বছরের। আজকে আমি কোনো পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিতে যাচ্ছি না। আমার আশা করি আমাদের এখানে যারা আছেন অধিকাংশই আমার ফার্স্ট ওয়েবিনারে ছিলেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি দরকার আছে? কি এক্সেলে ডিরেক্ট প্র্যাকটিস করে দেখাবেন? ইয়েস, সেটাই আমি ভাবছিলাম যে একদম দ্যাটস সরাসরি ফাইন, আমরা প্র্যাকটিসে চলে দ্যাটস যাব। ফাইন। আহ, আসলে লাস্ট আমার ওয়েবিনারের পরে আমার একটা জিনিস রিয়েলাইজেশন হলো যে ওই ওই ওয়েবিনারে আমরা আহ, সরাসরি অ্যাডভান্স এক্সেলে ঢুকে গিয়েছিলাম। তো ওয়েবিনার শেষে আমার মনে হলো যে আসলে এখানে অনেক ধরনের মিক্সড অডিয়েন্স থাকতে পারে। যেমন কেউ হয়তো অ্যাডভান্স লেভেলের জন্য প্রিপেয়ার, আবার কেউ কেউ থাকতে পারে যে হয়তো বিগিনার। সো আমি আজকে চিন্তা করলাম যে আমি আজকে বিগিনিং থেকে শুরু করব। হ্যাঁ, অর্থাৎ বেসিক থেকে শুরু করব এক্সেল, এবং আস্তে আস্তে আমি সেটা অ্যাডভান্সের দিকে যাব। তো প্রথমেই আমি, তাহলে আমরা এখন ওয়ার্কশিটে চলে যাই। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আর কেউ একজন একটু প্লিজ বলবেন যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা প্রথমে একটা এক্সেলের ওয়ার্কশিট ওপেন করব। প্রথমে আমরা রাইট ক্লিক করলাম, এখানে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ক্লিক করলাম। আমরা একটা এক্সেল ফাইল জেনারেট হলো। আমরা নাম দিলাম ডাটাবেস। আজকে আমরা এইচআর এর একটা ডাটাবেজের উপরে কাজ করব। এর আগের দিনে আমরা সাপ্লাই চেইনের একটা ডাটার উপরে কাজ করেছিলাম আমাদের ওয়েবিনারে। তো আমি একটা এক্সেল ওয়ার্কশিট তৈরি করলাম। এখন আমি এটাকে ওপেন করছি। এটা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আচ্ছা, আহ, আমি শুরু করতে চাচ্ছি একেবারে একদম শুরু থেকে, অর্থাৎ আমি ওপেন করলাম ফাইলটা, কিভাবে আপনারা দেখলেন। এখন আপনারা দেখবেন যে আমি আপনাকে একটু পরিচয় করিয়ে দিব যে এক্সেলের মধ্যে আহ, যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে একটু আপনাকে পরিচয় করিয়ে দিব। ফার্স্ট অফ অল, আমরা উপরে যে মেনুগুলা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলোকে বলা হয় মেইন ট্যাব। হ্যাঁ, মেইন ট্যাব বলা হয়। অর্থাৎ হোম, প্রথমে ফাইল, তারপরে হোম, এরপরে ইনসার্ট, এরপরে ড্র, পেজ লেআউট, ফর্মুলা, তারপরে ডাটা, এরপরে রিভিউ, ভিউ, অটোমেট, হেল্প। আচ্ছা, এরপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে হোমের আন্ডারে এখানে একটা, এটাকে বলা হয় রিবন।
কি বলা হয়? রিবন। ওকে, আর রিবনের ঠিক নিচেই আপনারা দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস টুলবার। এটা বেসিক্যালি কুইক অ্যাক্সেস টুলবারটা উপরে থাকে, আমি এটাকে নিচে নিয়ে আসছি। আমি ইচ্ছা করলে এটাকে উপরেও নিয়ে যেতে পারি, ঠিক আছে? আমি রাইট ক্লিক করলাম, শো কুইক অ্যাক্সেস টুলবার অ্যাবভ দ্য রিবন, যে আপনাদের যেভাবে আছে এরকম আছে, বুঝতে পারলেন? আমি এটাকে আমার কাজের সুবিধার্থে এটাকে আমি শো কুইক অ্যাক্সেস টুলবার বিলো দ্য রিবন আমি নিচে নিয়ে আসলাম। ওকে, এবং আমি এখানে বিভিন্ন আমার যে রিবন আছে, বিভিন্ন মেইন ট্যাব আছে, সেখান থেকে আমি ভিজিট করে আমার যে অপশনগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করি আমি, সেগুলো আমি আমার এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে সাজিয়েছি। আমি আপনাদেরকে একটা অ্যাড করে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে আহ, এই যে ফন্ট কালার, হ্যাঁ, এই ফন্ট কালারটা আমি আমার কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করব। তো আমি কি করব, এর মধ্যে রাইট ক্লিক করব, এখানে অপশন আছে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আহ, এটা আমার যেহেতু ফিল আপ পুরোটা ভরে গেছে, একদম কর্নারে গিয়ে ফন্ট কালারটা দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমরা প্রথমে যে ফাইলটা ওপেন করেছি সেটাকে আমরা বলেছি ওয়ার্কবুক। আর এখন আমরা বলবো যে আসলে ওয়ার্কশিট কি। ওয়ার্কবুকের মধ্যে মাল্টিপল, আপনি যখন ওপেন করবেন বাই ডিফল্ট এখানে একটা ওয়ার্কশিট থাকে, দেখুন এখানে শীট 1 লেখা আছে, ঠিক আছে? আপনি এখানে একাধিক শীট অ্যাড করতে পারেন। ওকে, তো এগুলোকে বলা হচ্ছে ওয়ার্কশিট। আচ্ছা, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, এখানে ABCD কতগুলো অ্যালফাবেট দেওয়া আছে উপরের সারিতে, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় কলাম, ঠিক আছে? আর 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয় রো। আচ্ছা, তাহলে আমরা রো কোনটা আর কলাম কোনটা সেটা শিখলাম। আর এবারে আমি আপনাদেরকে আহ আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে এই যে ABCD এবং 1 2 3 4 এর মাঝখানে যে হোয়াইট গ্রিড গুলো দেখতে পাচ্ছেন, ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় সেল। কি বলা হয় এগুলোকে? সেল। ওকে, আচ্ছা, এখন যদি আমরা একাধিক সেল সিলেক্ট করি তাহলে সেটাকে বলা হয় রেঞ্জ। কি বলা হয়? রেঞ্জ বলা হয়। আচ্ছা, এখন আমরা যদি একই কলামের একাধিক সেল সিলেক্ট করি অথবা একই রো এর একাধিক সেল সিলেক্ট করি তখন এটাকে আমরা রেঞ্জ বলি। কিন্তু আমরা যদি মাল্টিপল কলামের মাল্টিপল সেল সিলেক্ট করি তখন সেটাকে কি বলা হয়? টেবিল অ্যারে। কি বলা হয়? টেবিল অ্যারে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বেসিকটা দেখালাম। আরেকটা জিনিস বলি যে আমরা এখানে যে শীট দেখতে পাচ্ছি সেখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখিয়ে নেই, সেটা হচ্ছে গিয়া এই শীট গুলাকে আমরা কপি অথবা মুভ করতে পারি। আচ্ছা, আমরা ক্লিক করে দেখি, এখানে আমরা রাইট ক্লিক করলাম, কপি অর মুভ। দেখেন আপনারা, আমরা যখন কপি আর মুভ করব ও প্রথমেই আপনাকে দেখাবে যে আপনি কি একই ওয়ার্কবুকের মধ্যে রাখতে চাচ্ছেন কিনা, সেম ওয়ার্কবুক। টু বুক এখানে লেখা আছে টু বুক। তারপরে এখানে আপনার, এখানে আমরা যে বুকটা তৈরি করেছি, এক্সেল এর ফাইলটা তৈরি করেছি, ডাটাবেস HR নাম দিয়েছিলাম আমরা। উপরে দেখেন ওই যে সেভ করা আছে ডাটাবেস HR, আমরা সেই নামটাই দেখাচ্ছে। তাহলে আমি সেম বুকে, ওয়ার্কবুকে যদি রাখতে চাই আমরা এটাই রাখবো। আমরা যদি এটাকে, আমার এই শীটটাকে অন্য কোনো ফাইলে নিয়ে যেতে চাই তাহলে আমি অন্য কোনো ফাইলে নিয়ে যেতে পারবো। ওকে, আচ্ছা, অথবা সেম বুকে যদি রাখি তাহলে আমি কোথায় রাখতে চাই, এখানে আমার শীট নাম্বার কত পরে নিয়ে যেতে চাই, মুভ টু এন্ড দিলে একদম আমার এখানে 3টা শীট আছে তার সবার শেষে চলে যাবে। এই হচ্ছে গিয়া আমাদের মুভ করার বিষয়টা, যে আমি ইয়াটাকে মুভ করব। আর ডিলিট করা, রিনেম করা, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি আমার এই শীটটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আহ, তারপরে আমি রিনেম করলাম। সাপোজ আমি এটার নাম দিলাম ডেটা সেট। ওকে, আচ্ছা, এখন আহ আর কি কি আছে আমরা একটু দেখি। যে আমরা এটাকে বিভিন্ন ধরনের কালার করতে পারি। আমি এটাকে গ্রিন একটা কালার দিলাম।
করা এখান থেকে স্ট্রাকচারটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা ঠিক মতো? হ্যালো, কেউ একজন প্লিজ জি, রেসপন্স শুনতে পাচ্ছি। করেন। আচ্ছা, এখন আমরা কি করব, ফার্স্টেই আমরা এখানে আসলে যা করি যে এখানে আমরা ডাটা টাইপ করি, সাপোজ এখানে 1 2 3 এরকম দিয়ে আমরা ডাটা টাইপ করি, এর এগেইনস্টে এখানে লিখি সামথিং লিখি। তো এরকম করে আমরা ডাটা টাইপ করি, আমাদের ডাটা সেট গুলো এরকম করে করা হয়। আজকে আমরা ডাটা টাইপ করতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। আমরা আমাদের এক্সিস্টিং একটা ফাইল থেকে এখান থেকে আমরা এই ডাটাটা কপি করে নিয়ে আসবো। ওকে, ওকে, এটা একটা এইচআর এর ডাটা। আমি এখান থেকে কপি করলাম, এখানে নিয়ে আসলাম এবং আমরা এখান থেকে রিপোর্ট 1, এই যে আমরা মুভ অর কপি একটা অপশন দেখিয়েছিলাম, এখান থেকে আমরা মুভ এই আমার যেটা হচ্ছে গিয়ে আমরা যে ফাইলটা তৈরি করলাম ওয়ার্কবুকটা, সেখানে আমরা নিয়ে যাব আমাদের ওয়ার্কবুকটার নাম ডাটাবেস এইচআর। হ্যাঁ, আমরা এটা কোথায় নিতে চাচ্ছি? এই শীট 3 আগে নিতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ক্রিয়েট কপি করে নিচ্ছি। ক্রিয়েট কপি করে নিলে কি হবে, আমার এই ফাইলটার মধ্যে এটা থেকে যাবে আর ওখানেও এর একটা কপি চলে যাবে। ওকে, আমি এই জন্য টিক চিহ্ন দিলাম ক্রিয়েট কপিতে, ওকে দিলাম, রিপোর্ট 1 এখানে চলে আসলো। ঠিক একইভাবে আবার আমি চলে যাই ওখানে, হ্যাঁ এখানেও আমি রিপোর্ট 2, এখানে মুভ অর কপি দিলাম, আমি চাচ্ছি এটা চলে যাবে আমার ওয়ার্কবুকের মধ্যে চলে যাবে, যেটা আমার ডাটাবেস, এই ডাটাবেস এইচআর নামে যেটা আমরা নাম দিয়েছি। এখানে আমরা শীট 3 উপরে নিতে চাচ্ছি, এটাকে ক্রিয়েট এ কপি দিলাম, ওকে দিলাম। এবং আরেকটা আমাদের আছে, আমরা সেটাও নিয়ে আসি। আমাদের লাস্টে একটা আছে লিস্ট, আমরা এটাও মুভ অর কপি দিব এবং আমরা আমাদের আমাদের ফাইলটাকে সিলেক্ট করে দিলাম এবং আমরা শীট 3 এর উপরে নিয়ে আসবো, ক্রিয়েটে কপি দিব, ওকে। আচ্ছা, এখন আমরা আমাদের যে স্যাম্পল ডাটাবেসটা আগে আমি যেটা থেকে ডাটা নিয়ে আসছি সেটাকে আমরা ক্রস করে দিচ্ছি, ওকে। এখন আমরা এই ফাইলটা সাপোজ আমরা নিজেরাই তৈরি করেছি, ডাটা এন্ট্রি দিয়েছি অথবা কোথাও থেকে আমরা এই ডাটাটা নিয়েছি। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাটা সেটটা, কলামগুলোর নেম, ফার্স্টের নাম্বার 1 রোতে দেখতে পাচ্ছেন ফুল নেম, এমপ্লয়ি আইডি, জব টাইটেল, ডিপার্টমেন্ট, বিজনেস ইউনিট, জেন্ডার, এথনিসিটি, এজ, হায়ার ডেট, অ্যানুয়াল সেলস, বোনাস, কান্ট্রি, সিটি অ্যান্ড এক্সিট ডেট। যেহেতু এটা এইচআর এর ডাটা, তো এইচআর এর ডাটা এরকমই থাকে। এখন আমি ফার্স্টে যে কাজটা করব, আমি হোম ট্যাবের যে অপশনগুলো আছে তার কিছু কিছু আপনাদেরকে ইউজ করে দেখাবো। ফার্স্ট অফ অল, আমার আমার যে নাম্বার 1 রো সেটা হচ্ছে কি আমার হেডার। আমি হেডারটাকে কি করব, বোল্ড করে দিব। আমি বোল্ড করে দিলাম, ওকে। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, আমার যে ডেটা সেটটা, সেখানে আমি চাচ্ছি যে আমি এটাকে টেবিলের ঘর, টেবিল আকারে এখানে আম, এর এর বর্ডার গুলো দিয়ে দিব। হ্যাঁ, সো এখানে আমি অল বর্ডার দিলাম, এখানে দেখেন এই যে আমি অল বর্ডার দিলাম। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে হেডার গুলাকে আমি হেডার গুলাকে আমি একটা আহ, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব, হ্যাঁ ফিল কালার দিব। আমি একটা ফিল কালার এখান থেকে বেছে নিলাম, আমি একটা গ্রিন কালার দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ফন্টটাকে আমি ডার্ক ব্লু করে দিব। আমি ডার্ক ব্লু করে দিচ্ছি, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, আমরা একটু কম ডার্ক দিলাম। আচ্ছা, হেডারের ফন্টটাকে আমরা ব্লু করলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যে হেডার গুলা সব বাম দিকে সরে আছে, রাইট?
সবগুলো বাম দিকে সরে আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন কিনা যে বাম দিকে সরে আছে, যে ফুল নেমটা আমার সেলের বাম সাইডে সরে আছে। এই যে জব টাইটেল, হ্যাঁ, তারপর ডিপার্টমেন্ট, সবগুলো বাম সাইডে। এখন আমি এটাকে চাচ্ছি যে এগুলো বাম সাইডে সরা থাকবে না, এটা থাকবে মাঝখানে, মাঝ বরাবর থাকবে। এই যে আমি মাঝ বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে। এবং আমার এই সেলটার যদি হাইট একটু বড় হয়, তাহলে আমি চাই যে এটা মাঝ বরাবর ঠিক সেলের মধ্যখানটায় তো থাকবেই, এবং আহ এবং উপর থেকে নিচেও মধ্যখানে থাকবে। সো দেখুন, আমি কিন্তু উপর থেকে নিচেও এখানে এই অ্যালাইনমেন্টে গিয়ে উপর থেকে নিচে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা। এখন আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমি রিপোর্ট 1, আমার আরেকটা শিটে আমি চলে গেলাম। হ্যাঁ, এখানে রিপোর্ট 1-এ আমরা এখানে রাখলাম ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যানুয়াল স্যালারি। এটা আমি একটা সেলের মধ্যে লিখলাম, কিন্তু এই লেখাটা অনেক বড়, তো এটা আমার জায়গায় হচ্ছে না। আমি চাচ্ছি যে এটা আমি একটু বড় জায়গার মাঝখানে রাখবো। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে মার্জ এন্ড সেন্টার করা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে অ্যালাইনমেন্টের মধ্যেই মার্জ এবং সেন্টার একটা অপশন আছে। মার্জ এবং সেন্টার করলাম, এটাকে আমি বোল্ড করলাম। হ্যাঁ, এবার এটার আমি ফন্ট সাইজ, এখানে দেখেন যে ফন্টের মধ্যে আমার ফন্ট সাইজ আছে, আমি এটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, আচ্ছা। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের এখানে ডেটা সেটের কিছু হায়ার ডেট লেখা আছে, রাইট? দেখেন এখানে হায়ার ডেট লেখা আছে, কিন্তু ডেট গুলাতে আপনি কি বুঝতে পারছেন এটা কি ডেট? কিছুই বুঝতে পারছেন না, তাই না? কতগুলো নাম্বার আসছে। এখন আমি এটাকে কি করব, এখানে আমি এটাকে ডেট ফরম্যাটে নিয়ে যাব। দেখেন এখানে আমরা চলে যাচ্ছি নাম্বার, এই যে নাম্বার একটা ট্যাব আছে, এখানে নাম্বার ট্যাবের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্ট ডেট এবং লং ডেট, এটা অপশনটা আছে। হ্যাঁ, আমি এগুলার একটাও নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখান থেকে না নিয়ে আমি মোর নাম্বার ফরম্যাট এখানে যাব। এখানে গিয়ে আমি ডেট সিলেক্ট করব, এবং আমি আমার পছন্দ মতো ডেট গুলো সিলেক্ট করব। আমি এখানে সাপোজ আমার যেটা দেখতে সুবিধা হয়, যেমন এখানে 14 মার্চ 2012, এভাবে দেখলে আমার জন্য সুবিধা হয়। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ওকে দিলাম। দেখেন আমার সবগুলো হায়ার ডেট আমার ওই ফরম্যাটে চলে আসছে। ওকে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কেউ কারো যদি সমস্যা হয় প্লিজ আমাকে একটু জানাবেন। আহ, কোথাও যদি সমস্যা হয়, যেহেতু আজকে এটা ক্লাস, আপনারা কোশ্চেন করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যালো, ওকে, ধরে নিচ্ছি নাই কোশ্চেন। এরপর আমরা চলে যাব ভিউ ট্যাবে। আচ্ছা, ভিউ ট্যাবে আমরা চলে গেলাম। আমরা হোম ট্যাব থেকে ভিউ ট্যাবে, আমরা সবগুলো ট্যাব দেখাবো না, আমরা মেইন যে ট্যাবগুলোর মধ্যে আমরা বেশি কাজ করি সেরকম 2-3টা ট্যাব দেখাবো। তারপরে আমরা যখন আমাদের এই সেশনটা, আমরা রেগুলার ক্লাসে যাব, তখন আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ভিউ ট্যাবের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু বিষয় আছে। আমি এখান থেকে কয়েকটা জিনিস দেখাবো। যেমন ফার্স্ট অফ অল ফ্রি স্প্যান একটা অপশন আছে। আপনি দেখেন আমি যখন স্ক্রল করি আমার হেডারটা ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং আমি যখন নিচের ডাটাগুলো দেখতে যাব আমি বুঝতে পারছি না কোন ডাটাটা কি। ওকে, তো আমি চাচ্ছি যে আমার এই টপ হেডারটা আহ, এটা সবসময় ভিজিবল থাকবে। তাহলে এটা কি করে সম্ভব? আমরা এখানে ফ্রি স্প্যানে যাব, এখানে দেখেন অপশন আছে টপ রো। আমি যখন এটা টপ রোকে ফ্রিজ করে দিলাম, তখন এখন আমার এটা ফ্রিজ থাকবে। আচ্ছা, এখন আমি এটাকে আবার ক্যান্সেল করে আনফ্রিজ স্প্যান করলাম। এখন আমি চাচ্ছি যে ফুল নেমটা ফুল নেমটা এবং টপ রো এই দুইটাই হচ্ছে ফ্রিজ থাকবে। ওকে, তো আমি সেক্ষেত্রে কি করব, আমি আমার কার্সারটাকে ফার্স্ট সেলের ফার্স্ট রো এর নিচে এবং ফার্স্ট কলামের পাশে এমন সেলটাতে রাখবো। তার মানে হচ্ছে গিয়ে এখানে যদি আমি রাখি, দেখেন এমপ্লয়ি আইডি E02387, এখানে আমি আমার কার্সারটা রাখলাম। এর উপরের যে রো আছে এবং এর বাইরে যে কলাম আছে এগুলো সব ফ্রিজ হয়ে যাবে। এখন আমি ফ্রিজ প্যানে গিয়ে কোন অপশনটা দিব, এই যে আমি এখন এখানে ফ্রিজ প্যানস কিপ রোজ এন্ড কলাম ভিজিবল while the rest of the worksheet scrolled. ওকে, আমি এই অপশনটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমার উপরেও ফ্রিজ হয়েছে। আর আমি যদি আমার
ওয়ার্কশিটটাকে ডান দিকে টানি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এ কলামটাও কিন্তু ফ্রিজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার আসি আমরা যে এখানে আর কি কি বিষয় আছে আপনাদের দেখানোর মতো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে শো শো ব্লকের মধ্যে আমরা এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি, গ্রিড লাইন। আচ্ছা, এখন আমরা যদি আমার এই ডেটা সেটটাকে প্রিন্ট করি তাহলে আপনার এই গ্রিড লাইন গুলো কিন্তু সহকারে প্রিন্ট হবে। আচ্ছা, অনেক সময় আমরা চাই যে না, এই গ্রিড লাইনটা সহকারে আমরা প্রিন্ট করব না, বা এই আমার ডেটার মধ্যে কোনো টেবিল বা কোনো বর্ডার থাকবে না, আমি প্লেন ভাবে হচ্ছে কি একটা ডাটাটা প্রেজেন্ট করতে যাচ্ছি, তখন আমি কি করব, আমার এইখান থেকে গ্রিড লাইনটা উঠিয়ে দেব। যদি এখানে বোঝা যাচ্ছে না, আমরা একটু আমার এই দেখেন নিচের দিকে আমি চলে গেলাম, এখানে কিন্তু আমি গ্রিড লাইন উঠিয়ে দেওয়ার পরে এটা একদম সাদা হয়ে গেল। আবার যদি আমি গ্রিড লাইন দেই তাহলে গ্রিড গুলো দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমাদের এই যে শো ট্যাব, আমরা কিন্তু ভিউ ট্যাবের মধ্যে আছি, শো ব্লকটার মধ্যে আছি। এই শো ব্লকের মধ্যে আমাদের এখানে আছে ফর্মুলা বার। এটাকে আমরা সবসময় টিক চিহ্নই রাখবো, কারণ এটা ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। এটা যদি আমি উঠিয়ে দিই তাহলে আমার এখানে যে ফর্মুলার যে বারটা এটা থাকবে না। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব আহ, এখানে আমরা চলে যাব পেজ লেআউট ট্যাবে। হ্যাঁ, পেজ লেআউটে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন আছে, যেমন হচ্ছে মোহাম্মদুল্লাহ, আপনার আপনার স্ক্রিন থেকে পেজে স্ক্রিনে একটু আঁকাআঁকি হচ্ছে আর কি। প্লিজ আপনি এটা আর করবেন না। স্ক্রিনের মধ্যে দুইটা দাগ দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সরি। এটাই যে না, এটা ওই যে মোহাম্মদুল্লাহ নামের যিনি পার্টিসিপেন্ট আছেন, আপনার স্ক্রিন থেকে এটা হয়েছে। ওকে সজীব ভাই, ওকে, আপনি কন্টিনিউ আচ্ছা, করেন। ওকে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আহ, এটা কি মুছে দেওয়া যায়? কেউ একটু মুছতে পারবেন? এটা অপশনটা কি মুছার? উম, স্ক্রিন শেয়ার অফ করে আবার স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন তো, আই হোপ চলে যাবে। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি আমি তাহলে আবার। জি, অফ করে আবার স্ক্রিন শেয়ার দেন তো। আহ, আচ্ছা, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যাব আমরা। এখন আমরা যাব পেজ লেআউটে। ওকে, পেজ লেআউটে আমরা দেখতে পাচ্ছি মার্জিনের একটা অপশন আছে। হ্যাঁ, আর আমরা এখানে আহ, আচ্ছা, আমরা এখন এটাকে আমাদের এই ওয়ার্কশিটটাকে আমরা যদি প্রিন্ট করতে যাই তাহলে আমরা আমরা কন্ট্রোল পি দিলাম, এখানে দেখতে পাচ্ছি প্রিন্টের অপশন আছে। হ্যাঁ, এখন আমরা এই প্রিন্টের অপশনে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্জিনের এখানে বিভিন্ন ধরনের সাইজ দেয়া আছে। তো আমরা ওখানে যে মার্জিনটা রাখবো এখানে কিন্তু সেরকমই আসবে। আচ্ছা, এখানে আমরা মার্জিনটা চেঞ্জ করতে পারি, এখানে হোয়াইট দিলে ওখানে ওইভাবেই সেট হবে আমাদের প্রিন্টে। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের মার্জিনের ব্যাপারটা। আর আমাদের শীটটা ভার্টিক্যালি আছে, এটাকে আমরা ইচ্ছা করলে ল্যান্ডস্কেপে করতে পারি। আমাদের এই এখানে এই ওরিয়েন্টেশন এখান থেকে আমরা ভার্টিক্যাল, পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ, এই দুইটা অপশন নিয়ে আমরা সেট করতে পারি। এবার আসি হচ্ছে গিয়ে প্রিন্ট টাইটেল। আচ্ছা, আমরা যখন প্রিন্ট করব, আমি চাচ্ছি আমি যদি প্রিন্ট করি, সাপোজ আমি যদি এটাকে প্রিন্ট করি, কন্ট্রোল কি, আপনারা দেখেন যে যখন আমরা প্রিন্ট করব, আর তার আগে একটা জিনিস বলে নেই যে প্রিন্টের কথা, যখন আমরা প্রিন্টে চলে আসছি এখানে দেখেন নো স্কেলিং বলে একটা অপশন আছে নিচে। এখানে আমরা ফিট অল কলাম অন ওয়ান পেজ, ফিট অল রো অন ওয়ান পেজ, আমরা এই অপশনটা, অল রো ইন ওয়ান পেজ, এই অপশনটা সিলেক্ট করে দিব এক্সেল প্রিন্ট করার সময়। তাহলে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সব রো গুলো আমার এক পেজেই চলে আসবে। এবং আমি যেহেতু আমার ডাটা সেটটা একটু বড়, আমি এটার ওরিয়েন্টেশনে গিয়ে এটাকে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। আবার আমি হচ্ছে গিয়ে চলে যাচ্ছি প্রিন্ট অপশনে, এবং
fit all row আমি করে দিলাম in one page। আচ্ছা, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে আমার, দেখেন এটা পেজ 1, আমি যদি পেজ 2 এ যাই আমার এখানে কোনো হেডার নেই। আচ্ছা, পেজ 3 তে যাই আমার এখানেও কোনো হেডার নেই। আচ্ছা, এই সমস্যা থেকে আমরা কি করে এই সমস্যাটা কিভাবে সলভ করতে পারি? এই সমস্যাটা সলভ করার জন্য আমরা কি করব, এই যে এখানে একটা অপশন আছে দেখেন পেজ সেটআপের মধ্যে প্রিন্ট টাইটেলে রো রিপিট অ্যাট টপ, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমি দেখিয়ে দিব আমি কোন রোটা আমার প্রিন্টের সময় প্রত্যেক পেজে আমি দেখতে চাচ্ছি। আমি আমার ফার্স্ট রো সিলেক্ট করে দিলাম, এখন আমি এন্টার দিলাম এবং আমি ওকে দিলাম। ওকে, এখন আমি আবার প্রিন্টে যাচ্ছি, কন্ট্রোল পি দিলাম, দেখেন আমি প্রিন্টে চলে গেলাম। আমার ফার্স্ট পেজ দেখাচ্ছে যে আমার হেডার গুলা এখানে আছে, সেকেন্ড পেজে দেখেন আমার সেম হেডার গুলো আসছে এবং থার্ড পেজেও আমার সেম হেডার গুলো আসছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমি দেখালাম প্রিন্ট টাইটেলের এখানকার একটা ফাংশনালিটি। আচ্ছা, এবার আসি আমার ডেটা ট্যাবের মধ্যে আসি আমি। আচ্ছা, ডেটা ট্যাবে আসার আগে ডাটা ট্যাবে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। যেমন এখানকার যে জিনিসগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে আমরা এখন দেখাবো হচ্ছে গিয়ে রিমুভ ডুপ্লিকেট, ডেটা টুলসের রিমুভ ডুপ্লিকেটটা আমরা দেখাবো। এখানে দেখেন আমাদের অনেক এখানে একটা লিস্ট নামে একটা আমাদের ট্যাব আছে, এখানে আমি একটা রিমুভ ডুপ্লিকেট করে রেখেছি। হ্যাঁ, দেখেন এখানে আমার জব টাইটেল গুলো আছে সব, সিনিয়র ম্যানেজার, টেকনিক্যাল আর্কিটেক্ট, ডিরেক্টর, আমার সব জব টাইটেল গুলো আছে। আমি আবার এগুলো জব টাইটেল গুলোকে এখান থেকে কপি করে নিয়ে আসি। ওকে, সবগুলো কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল সি দিলাম আমি। এবারে আমি চলে গেলাম আমার লিস্টের এখানে, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে সব আমার আমার যতগুলো জব টাইটেল আছে আমি সব এখানে নিয়ে আসলাম। এবার আমি চাচ্ছি যে এখান থেকে ডুপ্লিকেট গুলো আমার বারবার একই জিনিস, দেখেন এখানে অনেক জিনিস আছে যে এখানে সিনিয়র ম্যানেজার একবার, এই আবার সিনিয়র ম্যানেজার, এরকম বারবার ডুপ্লিকেট হয়েছে। আমি এখন এটাকে চাচ্ছি একটা লিস্ট তৈরি করব, ইউনিক লিস্ট। ইউনিক লিস্ট তৈরি করার জন্য আমি প্রথমে আমার ডাটাটা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমি এই বাটনটাতে ডাটা টুলস, এখানে বাটন ক্লিক করলাম। ও এখন ক্লিক করার পরে আমি ওকে দিলাম। ও এখানে দেখাচ্ছে 75 ডুপ্লিকেট ভ্যালুজ ফাউন্ড অ্যান্ড রিমুভড। ও 75টা ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করে ফেলেছে এবং 25টা ইউনিক ভ্যালু রেখেছে। এখন আমাকে যে ডাটাটা দেখাচ্ছে এটা আমার ইউনিক ভ্যালু, সবগুলাই একবার করে আছে। ঠিক আছে, সিনিয়র ম্যানেজার একবার, টেকনিক্যাল আর্কিটেক্ট একবার, ডিরেক্টর একবার, কম্পিউটার সিস্টেম ম্যানেজার একবার, সবগুলো একবার করেই আছে। আচ্ছা, এখন দেখুন যে আমরা ডাটা ট্যাবে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফুল নেম দেয়া আছে। ওকে, আমরা এই ফুল নেমটাকে আমরা চাচ্ছি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে কনভার্ট করব। ঠিক আছে, তো আমি এখানে একটা কলাম ইনসার্ট করলাম, আরো একটা কলাম ইনসার্ট করলাম। ওকে, এখানে আমি নাম দিলাম, কলামের হেডারের নাম দিলাম এফ ফার্স্ট নেম, and then আমি নাম দিলাম লাস্ট নেম। ওকে, এখন আমি এটা কেন করলাম এখানে আপনাদেরকে আমি দেখাবো। এখানে একটা আমাদের অপশন আছে ডাটা টুলস এর মধ্যে যে এই যে টেক্সট টু কলামস, টেক্সট টু কলামস। ওকে, এখন এই টেক্সট টু কলামসে আমি যদি হচ্ছে কি আমার ডাটা সেটটাকে সিলেক্ট করি, আচ্ছা ডাটা সেটটাকে আমি সিলেক্ট করলাম, এখন আমি টেক্সট টু কলাম দিলাম। দেখেন ও আমাকে কিন্তু এখানে ডিলিমিটার দেখাচ্ছে। আমি এরপরে নেক্সট দিলাম, এখানে আমি আমার ডিলিমিটারটা সেট করে দিলাম, আমি স্পেস দিলাম। তার মানে ও বুঝতে পারছে যে যেখানে তুমি স্পেস পাবা এরপর থেকে তুমি লাস্ট নেমটা নিয়ে নিবা। এখানে আমার ডাটা প্রিভিউর মধ্যে দেখাচ্ছে যে এমিলি ডেভিস, তারপরে লুনা স্যান্ডার্স, এরকম করে ও আমার
নেমটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলছে। এবার আমি নেক্সট দিলাম, দেন দেন আমি আবার নেক্সট দিলাম, পরে ফিনিশ করলাম। ও আমাকে বলছে there's data, there already data here, do you want to replace it? আমি ওকে দিলাম। দেখেন ও, আচ্ছা এখানে একটা জিনিস বলি যে আমি এখানে প্রিভিয়াস ডাটাটা ওকে রাখতে বলিনি। হ্যাঁ, যদি আমি ওকে প্রিভিয়াস ডাটাটা রাখতে বলতাম তাহলে ও প্রিভিয়াস ডাটাটা রাখতো এবং পরবর্তী আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মধ্যে ও নামটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতো। আচ্ছা, আমি আবার টেক্সট টু কলাম দিলাম, নেক্সট দিলাম, স্পেস দিলাম। আচ্ছা, এখানে একটা অপশন আছে যে এই যে ডেস্টিনেশন। ওকে, ডেস্টিনেশনে আমি হচ্ছে গিয়ে দেখিয়ে দেব যে আমি এই ডেস্টিনেশনে যাচ্ছি। ওকে, দেন আমি ফিনিশ করলাম। ওকে, এই যে দেখেন চলে আসছে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের আমরা কিছু আমাদের যে ডাটা ট্যাব আছে তার কিছু বেসিক ফিচার্স আমি আপনাদেরকে দেখালাম। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব আহ, আহ, আপনাদেরকে আপনাদেরকে একটা জিনিস আগে বুঝাবো যে আমরা ফর্মুলাতে যাওয়ার আগে আমরা যে আমরা একটা গ্রিডের মধ্যে একটা সেল সিলেক্ট করে আছি, রাইট? এখন এই সেলটার মধ্যে আমরা আহ, আমরা এই সেলটার মধ্যে সাপোজ আমি একটা ডাটা ইকুয়ালস টু দিলাম, ইকুয়ালস টু দিয়ে আমি ডাটা সেট থেকে এখান থেকে এই ডাটা সেট থেকে আমি নিয়ে আসছি ফার্স্ট নেমটা নিয়ে আসলাম, এন্টার দিলাম। এখন এই যে আমি এন্টার দিলাম, এখান থেকে যে ডাটাটা নিয়ে আসছে এই জিনিসটাকে আসলে বলা হয় রিলেটিভ রেফারেন্স। যে আমি ইকুয়ালস টু দিয়ে একটা সেলের ভ্যালু আর একটা সেলে নিয়ে আসলাম। তো রিলেটিভ রেফারেন্স হচ্ছে কি আমি যদি নর্মালি ইকুয়ালস টু দিয়ে একটা সেলের ভ্যালু আর একটা সেলে নিয়ে আসি সেটাকে রিলেটিভ রেফারেন্স বলা হয়। আর রিলেটিভ রেফারেন্সকে যখন আমি এভাবে টান দিব তখন ওর নিচের সব ভ্যালুগুলো ও অটোমেটিক্যালি নিয়ে আসবে। যেমন আমি শো করেছিলাম যে এখানে আমি আমার ফার্স্ট নেমের এই ভ্যালুটা নিয়ে আসছিলাম, এখানে ফার্স্ট নেমের ভ্যালু থেকে লাস্ট যে নেম লাস্ট আমি যতদূর এটাকে টান দিব আমার এই ইয়াটাকে কার্সারটাকে ও ততদূর পর্যন্ত নিয়ে আসবে। রিলেটিভ রেফারেন্সে এভাবে আমার সেলে প্রত্যেকটা সেলে কিন্তু সাপোজ দেখেন যেখানে এমিলি ছিল এখানে B2 দেখাচ্ছিল, এখন ডাটা সেট B2 এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আবার আমি যখন এর পরেরটাতে আসলাম B3, দেন আমি আবার B4, এভাবে করে ও কিন্তু ইনক্রিমেন্টাল হারে একই ফর্মুলা নিয়ে নিয়েছে। তো এটাকে বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ রেফারেন্সটা আমি আগে আপনাকে বুঝিয়ে নিলাম। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি অ্যাবসলিউট রেফারেন্স। আচ্ছা, অ্যাবসলিউট রেফারেন্সটা কি? অ্যাবসলিউট রেফারেন্সটা বোঝার জন্য আমরা যে কোনো একটা ডাটা, আমরা যে ডাটা সেটটা নিয়েছি, সাপোজ এখানে আমাদের অ্যানুয়াল স্যালারি আছে। হ্যাঁ, এখন আমি এখানে এই অ্যানুয়াল স্যালারিকে টাকায় কনভার্ট করব। আমি সাপোজ এখানে টাকা লিখলাম, টাকা, এবং এই টাকার ভ্যালু কত? 120। ঠিক আছে, এখন আমি এই টাকার ভ্যালুতে এই আমার অ্যানুয়াল স্যালারিটা এখানে যেটা ডলারে আছে, অ্যাকচুয়ালি এখানে স্যালারিটা ডলারে আছে। এই ডাটা সেটটা ইউএস এর একটা অর্গানাইজেশনের, তাই এটা এখানে ডলারে দেয়া আছে। আমি চাচ্ছি এটা টাকায় কত সেটা দেখার জন্য এখানে আমরা অ্যাবসলিউট রেফারেন্সটা ইউজ করব। আমরা ইকুয়ালস টু দিব, তারপরে আমরা স্যালারিটা সিলেক্ট করে দিব। এবার আমরা কন্ট্রোল F4 দিব। সরি, ফাংশন F4 দিব আমরা। দেখেন এর দুই সাইডে এল এর আগে একটা ডলার সাইন এবং 2 এর আগে একটা ডলার সাইন চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আচ্ছা দুঃখিত, আমি এটাতে আমরা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট রেফারেন্স দিব না, আমরা অ্যাবসলিউট রেফারেন্স দিব ইনটু আমরা যেখানে আমরা যে টাকায় কনভার্ট করব যে ভ্যালুটা আমরা 120 120 টাকায় ডলারের রেট যদি 120 টাকা করে হয় সেটাতে আমরা
আমরা অ্যাবসলিউট রেফারেন্স করে দিব এটাকে, ফাংশন F4 করে দিলাম। দেখেন এখানে এস এর আগেও আমাদের এই ফিল্ডটার নাম S1, ওকে, এই এস এর আগেও হচ্ছে $সাইন এবং 1 এর আগেও $সাইন। এবারে আমি এন্টার দিলাম, দেখেন এটা কিন্তু টাকায় কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি হোম ইয়াতে যাই, হোমে গিয়ে এটাকে যদি এটাকে আমি টাকায় নিয়ে আসলাম এবং আমি কমা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি এটাকে স্ক্রল করি নিচের দিকে, তাহলে যদি যেহেতু আমরা এটাকে অ্যাবসলিউট রেফারেন্স করেছি, তো ও এই টাকার ভ্যালু যে 120 এটাকে লক করে দিয়েছে। আমি এটাকে যখন নিচের দিকে স্ক্রল করব, এই 120 কিন্তু সব জায়গাতেই ফিক্স। দেখেন আপনারা এখানে ফর্মুলা বারের দিকে তাকান, যে আমার ফার্স্ট স্টেটটাতে দেখেন L2 দেন S1, L2 ইন্টু S1, এর পরেরটাতে L3 ইন্টু S1, এর পরেরটাতে L4 ইন্টু S1। তো আমি কিন্তু লক করেছিলাম এই টাকার এই অ্যামাউন্টটাকে লক করেছিলাম যে কত টাকা ডলার। হ্যাঁ, কিন্তু আমি এই অ্যানুয়াল স্যালারিটাকে কিন্তু লক করিনি, যে কারণে অ্যানুয়াল স্যালারিটা কিন্তু আমি যখন এটাকে স্ক্রল করেছি ও ফর্মুলার মধ্যে অ্যানুয়াল স্যালারিটা কিন্তু ইনক্রিমেন্টাল হারে নিয়ে নিয়েছে। আমি যখনই এটাকে নিচের দিকে স্ক্রল করে নিয়ে যাচ্ছি, ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, সরি স্ক্রল না, ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, ও একদম লাস্ট শিটে গিয়ে দেখে যে এখানে কিন্তু L101, L101 হচ্ছে কি, এই হচ্ছে কি আমার এল কলাম, আর এইটা হচ্ছে 101, এই যে রো নাম্বার দেখতে পাচ্ছেন 101। সো 101, L101 এর সঙ্গে ও কিন্তু আমি যে ফ্রিজ করে দিয়েছিলাম 120 S $সাইন S $সাইন 1, তাতে কিন্তু আমার এই সেলটাকে ও বুঝাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আপনার রিলেটিভ রেফারেন্স এবং অ্যাবসলিউট রেফারেন্সের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এবার আমরা কিছু আপনাদেরকে বেসিক ফাংশন, বেসিক ফর্মুলা দেখাবো। যেমন প্রথমেই আমি আপনাদেরকে দেখাই, এখানে এখানে একটা অ্যানুয়াল স্যালারি আছে। তো আমরা যদি কোনো ফাংশন না করে ফর্মুলা দেই, ফর্মুলা দিলাম, তো ফর্মুলা দিলাম এরকম, এটা প্লাস এটা প্লাস এটা, এভাবে আমরা ফর্মুলা দিতে পারি যে আমি এই তিনজনের স্যালারিটাকে যোগ করলাম। ঠিক আছে, এখন এরকম করে আমার এখানে যদি টোটাল আমি চাই, তাহলে আমাকে এখানে প্রত্যেকটা সেল 1 বাই 1 করে যোগ করতে হবে। ওকে, বাট আমরা যদি এখানে ফাংশন ইউজ করি, যেমন ইকুয়ালস টু দিলাম, ফাংশন দিলাম SUM, সাম একটা ফাংশন, সাম ফাংশন দিলাম। এবার আমি নাম্বার রেঞ্জ দেখিয়ে দিলাম, একদম ফার্স্ট টু লাস্ট থেকে রেঞ্জটা আমি দেখিয়ে দিলাম। আমার খুব সহজেই টোটাল ডাটাটার সাম, আমার টোটাল স্যালারি কত সেটা বের হয়ে আসলো। ওকে, এখন আমি এটাকে যদি টাকায়ও দেখতে চাই, তাহলে ওই অর্গানাইজেশনের টোটাল টাকার ভ্যালুতে কত স্যালারি হয় আমরা সেটাও দেখতে পারবো। আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে, আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস করতে পারি, এটা হচ্ছে আমরা টোটালের বদলে যদি এটা এখানে এভারেজ করি, এভারেজ করলাম। এখন আমি তাহলে এই ফাংশনটাকে কি লিখবো? আমি এটাকে ডিলিট করে দিলাম, ইকুয়ালস টু দিলাম আবার, তাহলে আমাদের এখানে কি ফাংশন আছে এভারেজের? দেখেন এখানে এভারেজ নামে একটা ফাংশন আছে। আবার একইভাবে আমাকে সম্পূর্ণ ডাটাটাকে সিলেক্ট করে দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার করলাম, আমার কিন্তু আমার টোটাল স্যালারির এভারেজটা বের হয়ে আসলো। ঠিক আছে, আচ্ছা এছাড়াও আমরা আরো কিছু ফাংশন ইউজ করতে পারি। যেমন আমরা আরেকটা ফাংশন ইউজ করি, আপনারা আমরা আমরা টোটালই রাখবো। হ্যাঁ, টোটাল রাখবো। আচ্ছা, তার আগে এখন আমি যে ফাংশনটা দেখাবো তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে আমাদের হেডারটাকে আমরা হেডারটাকে ফিল্টারিং করে নিচ্ছি। ওকে, এই যে ফিল্টারিং অপশন করে নিচ্ছি। এখন আমি টোটাল লিখলাম, এখন আমি এখানে একটা ফাংশন লিখবো, ফাংশনটার নাম হচ্ছে গিয়ে সাবটোটাল। ওকে,
এখন সাবটোটাল ফাংশনটা আসলে কিভাবে কাজ করে? সাবটোটাল ফাংশনটা ফিল্টারের উপরে কাজ করে। আপনি যখন এটাকে ফিল্টার করবেন, ও ওই ফিল্টারের উপরে বেস করে আপনাকে টোটাল দেখাবে, ও ফিল্টারের উপরে বেস করে আপনাকে এভারেজ দেখাবে। দেখেন সাবটোটাল করার জন্য নাম্বার 1-এ আছে হচ্ছে এভারেজ, নাম্বার 2-এ আছে কাউন্ট, নাম্বার 3-তে পাচ্ছেন কাউন্ট হচ্ছে কি আপনার সংখ্যা কাউন্ট করবে, কাউন্ট এ হচ্ছে কি কোনো টেক্সট হলে সেটা কাউন্ট করবে, আর ম্যাক্স হচ্ছে কি সবচেয়ে বড় সংখ্যাটা বের করবে, মিনিমাম হচ্ছে কি সবচেয়ে ছোট সংখ্যাটা নিবে। এখন আমি যদি এখানে এভারেজ নিতে চাই তাহলে আমি এখানে কত দিব? আমি এখানে 1 দিব। ঠিক আছে, আমার 1-এ আছে, আর আমি টোটাল নিব যেহেতু, তাহলে আমি এখানে 1 দিব না, আমি এখানে দিব 9। হ্যাঁ, আমি যেহেতু এখানে টোটাল নিব, আমি দিব 9, কমা দিলাম। এবারে আমি আবার ঠিক একইভাবে পুরো টেক্সট, পুরো আমার অ্যানুয়াল স্যালারিটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখুন আমার কিন্তু সেম, আগের বারও যেরকম আমার টোটাল আসছিল এবারও টোটাল সেমই আসছে। এখন এখানে পার্থক্যটা কি? সাবটোটাল দিলে আসলে কেন দিব আমরা? সাবটোটাল আগে টোটাল দিয়েছিলাম, এখন সাবটোটাল দিলাম কেন? আমি চাচ্ছি যে, আমি চাচ্ছি যারা কর্পোরেটে আছে শুধু তাদের স্যালারি কত। আমি কর্পোরেট সিলেক্ট করলাম, ফিল্টারিং থেকে ওকে দিলাম, এখন আমার শুধু টোটালটা দেখাচ্ছে শুধু কর্পোরেটে। আমি চাচ্ছি যে ম্যানুফ্যাকচারিং এ যারা আছে তাদের স্যালারি কত, শুধু এখন আমাকে ম্যানুফ্যাকচারিং একটা দেখাচ্ছে। আমি চাচ্ছি যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে তাদের কত আছে, অথবা আমি এগুলোতে ফিল্টারটা উঠিয়ে দিলাম, আমি চাচ্ছি কান্ট্রি, আমি কান্ট্রিতে গিয়ে শুধু ইউনাইটেড স্টেটসে সেখানে কত আমার টোটাল স্যালারি। আমি আবার চাচ্ছি যে না ইউনাইটেড স্টেটস না, আমি চায়নারটা দেখবো। তো এভাবে তাহলে সাবটোটালটা বুঝতে পারছেন। আমি এখানে টোটাল না দিয়ে এবার এভারেজ, সাবটোটাল ফাংশন ইউজ করে এভারেজ দিচ্ছি। ওকে, তাহলে আমি এভারেজে আমাকে কি শুনতে পাচ্ছেন? মাঝখানে বোধহয় একটু ইন্টারনেটের ডিস্টার্ব হয়েছিল, কেউ এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা জি স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কতক্ষণ আপনারা শুনতে পাননি? মানে 2 কিরকম মিনিট। সময়? 10 10 সেকেন্ড বা 15 সেকেন্ড? হ্যালো, কে একটু রেসপন্স করবেন প্লিজ? জি 2 মিনিট। এমনই 10 ওকে থেকে 20 ওকে, সেকেন্ড থ্যাংক মতো। ইউ, স্যার 10 থ্যাংক থেকে ইউ, 20 সেকেন্ড স্যার। বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, তো আমি এভারেজ দেখিয়েছিলাম, আমরা হচ্ছে গিয়ে সাবটোটাল ফাংশন দিয়ে করেছি। দেখেন আমরা সাবটোটালের জন্য আমরা ভ্যালু ছিল 1। আপনারা কি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আমি এখানে 1 দিচ্ছি, 9 দিচ্ছি কেন? কেউ যদি না বুঝেন, কারো যদি কোশ্চেন থাকে প্লিজ করেন, যেহেতু আজকে এটা ওয়েবিনার না ক্লাস, আপনারা কিন্তু কোশ্চেন করতে পারেন। আচ্ছা, ধরে নিচ্ছি সবাই বুঝেছেন, সাবটোটাল ব্যাপারটা কি বুঝেছেন সবাই? একটু রেসপন্স করবেন প্লিজ। ওকে, ধরে নিচ্ছি সাবটোটালের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। স্যার আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন কি দেখতে পাচ্ছেন?
না স্ক্রিন শো করছে না। ওকে ওকে আচ্ছা, বললাম যে সাবটোটালের বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? সাবটোটাল ফাংশনটা কিভাবে কাজ করে, নাকি আমি আবার একটু দেখাবো? আবার একটু আচ্ছা, আমি দেখাচ্ছি। দেখান Equals স্যার। to subtotal, SUB sub TO TAL সাবটোটাল। ওকে, দেখেন আমি যখনই সাবটোটাল লিখলাম, ও আমাকে ফাংশনগুলোর মধ্যে বলল যে আপনি যদি এখানে ভ্যালু 1 দেন তাহলে আপনি এভারেজ করে দেখাবেন। প্রথমে আপনার ভ্যালু 1 দিবেন, এরপরে কমা দিবেন, এরপরে আপনি ভ্যালুগুলোর রেঞ্জটা সিলেক্ট করে দিবেন। রেঞ্জ আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে রেঞ্জ কি, ডাটার রেঞ্জ হচ্ছে গিয়ে একই কলামের অথবা একই রোয়ের একটা সেল থেকে আরেকটা সেল পর্যন্ত যে সিলেকশন, সেই সিলেকশনটাকে কি বলে, রেঞ্জ বলে। আর টেবিল অ্যারে বলে যদি মাল্টিপল রো অথবা মাল্টিপল কলামের ডাটা আপনি যদি সিলেক্ট করেন তখন সেটাকে বলে টেবিল অ্যারে। ওকে, তো ও আপনাকে আসলে বলছে যে সাবটোটালের মধ্যে যদি আপনি 1 ইউজ করেন তাহলে এভারেজ হবে। যেহেতু আমি এখানে 2 ইউজ করলে সেটা কাউন্ট করবে, 3 ইউজ করলে কাউন্ট এ করবে। কাউন্ট এ মানে হচ্ছে কি আপনার যদি ডাটাটা হয়, যদি নাম্বার না হয়ে কোনো অ্যালফাবেটিক হয় তাহলে কাউন্ট এ কাজ করবে। এরপরে আছে হচ্ছে গিয়ে ম্যাক্স। ম্যাক্স হচ্ছে গিয়ে আপনার একটা ডাটা সবচেয়ে বড় সংখ্যাটা ও সংখ্যাটা নিয়ে আসবে। এরপরে প্রোডাক্ট তৈরি করবে। এগুলোতে আমরা না, যেগুলো স্ট্যাটিস্টিক্যাল। হ্যাঁ, এরপরে 9 নম্বরে আছে সাম। হ্যাঁ, আপনার সাম নিয়ে আসবে। ঠিক আছে, আবার 101-এও আছে এভারেজ। 1 এবং 101 দুইটাতে এভারেজ আছে। আচ্ছা, এবার আসি আমরা করছি, আমি এখানে 1 দিলাম, এরপরে কমা দিলাম, এরপরে বলছে রেঞ্জ 1 2 3 এরকম করে আপনি আপনার ডাটা রেঞ্জটা দিতে পারেন। তো আমি আমার ডাটা রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। এই যে আমি পুরো ডাটাটাকে একেবারে সিলেক্ট করে দিলাম। ওকে, ও আমার ফিল্টার দেওয়া ছিল, সরি। হ্যাঁ, ফিল্টার দেওয়া ছিল। আমি ডাটাটাকে সিলেক্ট করে দিচ্ছি যে L2 থেকে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমার সাবটোটাল ও আমাকে এভারেজ করে দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি এখানে 9 দেই, এই 1 কে 9 করে দেই, তাহলে ও কি করবে, সাম করে নিয়ে আসবে। ওকে, এই হচ্ছে গিয়ে আপনার সাবটোটালের বিষয়টা। আর সাবটোটাল করলে কি হয়, সাবটোটালটা কখন কাজ করে, আমার এই ফিল্টার অপশনের উপরে কাজ করে। আমি যখন ফিল্টার ছাড়া থাকবো ও টোটালটা করবে। আর আমি যখন ফিল্টার দিব, আমি দেখতে চাচ্ছি শুধু ব্রাজিল, ও শুধু ব্রাজিলেরটা দেখাবে। আমি দেখতে চাচ্ছি শুধু ইউনাইটেড স্টেটস, তাহলে ও শুধু ইউনাইটেড স্টেটস এরটা দেখাবে। ওকে, এই হচ্ছে কি আপনার সাবটোটালের বিষয়। আর এখানে আমি 9 দিয়েছি, তার মানে এটা হচ্ছে আমি টোটাল করেছি, তাহলে আমি এটা এখানে লিখবো টোটাল। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাব অ্যাডভান্স কিছু ফাংশনে। আচ্ছা, অ্যাডভান্স ফাংশনে যাওয়ার জন্য আমরা যা করব, প্রথমে আমরা রিপোর্ট 1-এ চলে যাই। রিপোর্ট 1-এ চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, রিপোর্ট 1-এ রিপোর্ট 1-এ গিয়ে আমি এই লেখাটা আসলে আমি এই লেখাটা তুলে দিচ্ছি। হ্যাঁ, লেখাটা তুলে দিলাম আমি। রিপোর্ট 1-এ গিয়ে আমি কি করব, এখান থেকে আপনাদেরকে আমি এখন আপনাদেরকে দেখাবো যে ভিলুকআপ অফ কি কারণে আমরা ইউজ করি। সাপোজ আপনার রিপোর্ট 1-এ মোবারক ভাই একটু আপনার আনমিউট করেন, মোবারক ভাই একটু আনমিউট করেন। রিপোর্ট 1-এ আমরা এমপ্লয়ি আইডিটা নিয়ে আসলাম এখান থেকে, ডাটা সেট থেকে আমি কন্ট্রোল সি করে, ও সরি, আমার এটা ফিল্টারিং করা ছিল, আমি ফিল্টারটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এমপ্লয়ি আইডিটা নিয়ে আসলাম। ঠিক আছে, এমপ্লয়ি আইডিটা কপি করলাম, রিপোর্ট 1-এ নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। এখন এটা আমার একটা রিপোর্ট আমি তৈরি করতে হবে। ওকে, এখন আমি রিপোর্টে
আমাকে এখন আমার বস বলছে যে তুমি এই রিপোর্টের মধ্যে শুধু কি করবা, ফার্স্ট নেম নিয়ে আসবা, সরি স্যালারি নিয়ে আসবা, স্যালারি নিয়ে আসবা। আমি স্যালারি নিয়ে আসলাম, আর বলল যে আর তুমি ফার্স্ট নেমটা নিয়ে আসবা। ওকে, আমি ফার্স্ট নেমটা নিয়ে আসবো এখানে, আর অন্য কিছুই আমাকে আনতে নিষেধ করলো। আর এমন হতে পারে এখানে এমপ্লয়ি আইডির সংখ্যা কম বেশি থাকতে পারে। ওকে, সাপোজ আমি এখান থেকে কিছু কিছু আমি কমিয়ে দিই, আমি কিছু আইডি এখান থেকে দেখেন, আমি যখন এখান থেকে ডিলিট করব আমি কি দিলাম, শিফট সেল আপ। ওকে, শিফট সেল আপ করে আমি এখান থেকে কিছু আইডি কমিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার কিন্তু এখানকার স্ট্রাকচার এবং এই ডাটা সেটের স্ট্রাকচার কিন্তু আর সেম নাই। ঠিক আছে, হ্যাঁ, এখানে আমার ডাটা কম বেশি আছে। আমার এখানে ডাটা ছিল, আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আমার কিন্তু টোটাল ডাটা কতগুলো, এখানে কাউন্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে আমার কার্সারটা কাউন্ট 100। ওকে, এবার আমি রিপোর্ট 1-এ দেখাই আমি কতগুলো ডাটা, আমি কিছু ডাটা ডিলিট করার পরে আমি শিফট ধরলাম, কন্ট্রোল ধরলাম, ডাউন অ্যারো দিলাম, এখানে আমার দেখেন 95, তার মানে হচ্ছে কি আমার 5টা ডাটা কিন্তু এখানে নাই। ওকে, এখন নাই যেহেতু, তাহলে আমার এখানকার যে অ্যালাইনমেন্ট সেগুলো চেঞ্জ হয়ে গেছে আমার রিপোর্টের মধ্যে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই এমপ্লয়ির এগেইনস্টে, এই এমপ্লয়ি আইডির এগেইনস্টে আমার অ্যানুয়াল স্যালারি কত সেটা নিয়ে আসতে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা ভিলুকআপ ফাংশন ইউজ করতে পারি। আপনাদেরকে ভিলুকআপটা বোঝানোর জন্য, ভিলুকআপ আমরা কখন ইউজ করি, আমরা এই ফাংশনটার নাম সবার মুখে শুনেছি, বিভিন্ন জায়গায় শুনেছি। ভিলুকআপ আসলে আমরা কখন ইউজ করি, ভিলুকআপ আমরা তখন ইউজ করি যখন আমরা আমরা আমাদের এক্সেলের ওয়ার্কশিটে, একটা ওয়ার্কশিটে আমরা একটা রিপোর্ট তৈরি করি, একটা রিপোর্ট জেনারেট করি বা একটা রিপোর্ট দিব আজকে, সেখানে আমরা অন্য যে আমার মেইন যে ডাটা সেট, আমার যে মেইন ডাটা সেট বা অন্য কোনো ওয়ার্কশিট থেকে আমি যদি কোনো একটা ভ্যালু নিয়ে আসতে চাই, হ্যাঁ, একটা রেফারেন্স ভ্যালু ধরে আমাকে নিয়ে আসতে হয়। অর্থাৎ এই এমপ্লয়ি আইডিটা হচ্ছে আমার রেফারেন্স ভ্যালু, এই রেফারেন্স ভ্যালু ধরে আমরা অ্যানুয়াল স্যালারি নিয়ে আসব ফর্মুলা দিয়ে। আচ্ছা, কিভাবে, ইকুয়ালস টু দিলাম আমরা, এবারে আমি লিখলাম ভি এল ডাব্লিউ কে ভি লুকআপ। ঠিক আছে, আমাকে বলছে লুকআপ ভ্যালু, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। আমি সিলেক্ট করলাম এমপ্লয়ি আইডির এই সেলটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম। এবারে বলছে দেখেন টেবিল অ্যারে, এজন্য আমরা ক্লাসের শুরুতেই আপনাদেরকে টেবিল অ্যারে বিষয়টা কি শিখিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তো টেবিল অ্যারে হচ্ছে গিয়ে আমরা ডাটা সেটে চলে যাই। দেখেন আমরা ডাটা সেটে গিয়ে আমি ভিলুকআপের জন্য সব সময় আমার যে রেফারেন্স ভ্যালুটা যে কলামে থাকবে সেখান থেকে আমি আমার টেবিলটাকে, টেবিল অ্যারেটা শুরু করব। ঠিক আছে, দেখেন আমরা এমপ্লয়ি আইডির এই সেল থেকে শুরু করে আমার আহ আমার আমার স্যালারি আছে কোন সেল পর্যন্ত, আমার স্যালারি অ্যানুয়াল স্যালারি আছে এই সেল পর্যন্ত। তো আমি এই সেল পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের সিলেকশনটা, দেখেন এখানে ভিলুকআপ আমাদের ডাটা সেট D2 থেকে L101, তার মানে L101 এই পর্যন্ত ও নিয়ে নিয়েছে। D2 কোথায়, D2 হচ্ছে কি আমাদের এমপ্লয়ি আইডির ফার্স্ট যে সেলটা ছিল সেখান থেকে। তো এটা হচ্ছে গিয়ে আমার টেবিল অ্যারে তৈরি করলাম। ভিলুকআপের জন্য টেবিল অ্যারেটা থাকাটা খুবই জরুরি, এবং এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ভিলুকআপে কাজ করতে পারবেন না। আচ্ছা, তো আমার এই টেবিল অ্যারের ফার্স্ট কলামটা হবে আমার যে রেফারেন্সের যে ভ্যালু ছিল, সেটা কি ছিল, আমার ওই রিপোর্টে এমপ্লয়ি আইডি ছিল, সেই এমপ্লয়ি আইডির কলামটাকে আমার টেবিল অ্যারের ফার্স্ট রো হতে হবে। ঠিক আছে, তো আমি আমার টেবিল অ্যারে সিলেক্ট করলাম, এরপরে কমা দিলাম, এরপরে কলামের ইনডেক্স, অর্থাৎ এই কলামটা যদি 1 নাম্বার কলাম হয় তাহলে আমার সেলসটা কত নাম্বার কলামে আছে, সেলসের অ্যানুয়াল সেলসটা আমরা একটু গুনি,
1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? তাহলে আমি এই 9 নাম্বার কলামের যে ডাটা নিয়ে আসতে চাচ্ছি, এই জন্য এখানে 9 দিব আমরা। ওকে, এরপরে আমি কি টাইপের ম্যাচ করতে চাচ্ছি, আমি যদি ফলস লিখি অথবা 0 দেই তাহলে ও এক্সাক্ট ম্যাচ করবে। এই ফলস এবং 0 মানে হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ। এখানে লেখা আছে, আমি একদম টাইপ করে লিখতে পারি ফলস, অথবা এখান থেকে সংখ্যায় আমি 0 দিয়ে দিতে পারি। আর আমি যদি 1 দেই তাহলে ও অ্যাপ্রক্সিমেট ম্যাচ গুলাও নিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু আমরা চাই এক্সাক্ট ম্যাচ করবে। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। আমার দেখেন এমপ্লয়ি আইডি 2387, তার অ্যানুয়াল স্যালারি এটা নিয়ে আসছে। এবার আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এই কর্নারে এই যে ডটটা দেখতে পাচ্ছেন সেলের কর্নারে, এখানে ডাবল ক্লিক করলাম, আমার ফর্মুলাটা পুরা আমার রোয়ের আমার এই কলামের উপরে ইমপ্লাই হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন সবারই চলে আসলো। এখন আমরা দুই একটা চেক করে দেখতে পারি যে E02387 এর স্যালারি, অ্যানুয়াল স্যালারি কত? E02387 এর অ্যানুয়াল স্যালারি 1,41,604, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবারে আরেকটা দেখি আমরা। সাপোজ আমরা দেখি 4732 এর 4732 এর আপনার অ্যানুয়াল স্যালারি হচ্ছে গিয়ে 1,51,703। আচ্ছা, 4732। আচ্ছা, আমরা দেখি 4732 আচ্ছা, এই যে 4732 আমরা পেয়ে গেছি। এই দেখেন, হ্যাঁ, 1,51,703, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা 1,51,700। তো ও ঠিক মতোই নিয়ে আসছে। এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আপনারা তো দেখলেন যে আমরা অ্যানুয়াল স্যালারি নিয়ে আসলাম। এখন ভিলুকআপ কি ঠিক একইভাবে আমার ফার্স্ট নেমটা নিয়ে আসতে পারবে? আপনাদের কি মতামত, পারবে? ভিলুকআপ দিয়ে কি আমি ফার্স্ট নেমটাও নিয়ে আসতে পারবো? এমপ্লয়ি আইডি কে রেফারেন্স করে। একটু রেসপন্সিভ হতে হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কিছুই জি বুঝতে স্যার, পারছি না। পারবো স্যার, বা পারবো আপনারা স্যার। পারা যাবে ভিলুকআপ দিয়ে? স্যার পারা যাবে, কিন্তু নামটা একটু ডান পাশে হলে ভালো হতো আর কি। ওই এমপ্লয় আইডির থেকে ডান পাশে হলে VLOOKUP করতে সুবিধা হতো। রাইট, ভিলুকআপ হতে সুবিধা না। আপনি যদি আপনার রেফারেন্স কলামের বাম সাইডে কোনো ডেটা থাকে, ভিলুকআপ দিয়ে কখনোই সেটা নিতে পারবেন না। এটাকে অবশ্যই ডান সাইডে নিতে হবে। এখন কি আমি জি স্যার। আমার এই রিপোর্টের জন্য ডাটার স্ট্রাকচার চেঞ্জ করব? কখনোই পারবো না, কারণ আমার ডাটা স্ট্রাকচার আসতে পারে আমার কোনো ডেটাবেস থেকে, অথবা এই ডাটা স্ট্রাকচার নিয়ে আরো অনেকে কাজ করতে পারে। কোনো সোর্স থেকে আসতেছে, রেগুলার ডাটা আপডেট হচ্ছে, আমি স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ আমি এখান থেকে কাট করে এখানে এনে বসাই দিতে পারবো না। সেক্ষেত্রে আমি কিভাবে কাজ করব? সেক্ষেত্রে আমি ফার্স্ট নেমটা কিভাবে আনবো, রাইট? এখন আমরা আরেকটা ফাংশন ইউজ করবো, যেটা এক্সেলে আমরা অনেক দিন ধরে, আমরা যারা অনেক 15 বছর ধরে এক্সেলে কাজ করছি, প্রথম দিকে এই ফাংশনটা ছিল না। এই ফাংশনটা আসার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে, ঠিক আছে? এই ফাংশনটার নাম হচ্ছে এক্স লুকআপ। এখানে আমরা এক্স লুকআপ ফাংশন ইউজ করব। দেখেন, আমরা ইকুয়ালস টু দিলাম এক্স লুকআপ। এক্স লুকআপটা আসার পরে আমার আর ভি লুকআপের প্রয়োজন হয় না। তারপরেও আপনাদেরকে আমি ভি লুকআপটা শিখালাম। এক্স লুকআপের মধ্যে আপনার শুধু দেখেন, এখানে ও বলছে কি লুকআপ ভ্যালু, আমার লুকআপ ভ্যালু কি এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে কলাম, এরপরে লুকআপ অ্যারে। এখন বলছে কিন্তু আমাকে এর আগে কিন্তু ভি লুকআপে বলেছিল টেবিল অ্যারে, হ্যাঁ টেবিল অ্যারে বলেছিল, কিন্তু এক্স লুকআপ বলছে কি লুকআপ অ্যারে। অর্থাৎ এই যে এমপ্লয়ি আইডিটা, সেটা তোমার ডেটা সেটের মধ্যে যে কলামে আছে সেটা হচ্ছে গিয়ে তোমার লুকআপ অ্যারে। ওকে, আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি কমা দিলাম। আচ্ছা, কমা দেওয়ার পরে এখনো বলছে কি রিটার্ন অ্যারে, যে এই এমপ্লয়ি আইডির এগেইনস্টে কোন ভ্যালুটা তুমি রিটার্ন চাচ্ছ। ওকে, আমি রিটার্ন চাচ্ছি কোন ভ্যালুটা, কোন কলামের ভ্যালুটা রিটার্ন চাচ্ছি? এনও আমরা চাচ্ছি, সরি, ও দুঃখিত, নামটা চাচ্ছি আমরা স্যার, চাচ্ছি ফার্স্ট নেম। ফার্স্ট নেম। হ্যাঁ, আমরা ফার্স্ট নেম, হ্যাঁ ফার্স্ট নেমটা রিটার্ন চাচ্ছি। ওকে,
তাহলে আমরা আমরা ফার্স্ট কলামে বি সিলেক্ট করে দিলাম। দেখেন আমরা এখানে বি সিলেক্ট করে দিলাম। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, আমাদের আর কিছুই দরকার নাই। হ্যাঁ, আমি ইচ্ছা করলে এক্সাক্ট ম্যাচ এটা দিতে পারি, এটা 0 দিতে পারি, কোনো ব্যাপার না। হ্যাঁ, নট ফাউন্ড 0, নট ফাউন্ড 0 দিলাম। আচ্ছা, এরপরে আবার 0 দিলাম। এটা দিলেও চলে, না দিলেও চলে, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এন্টার দিলাম। দেখেন ও কিন্তু এই এমপ্লয়ি আইডিটা এমিলির, ও কিন্তু ফার্স্ট নেম নিয়ে আসলো এমিলির। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু দেখি। আমি ডাবল ক্লিক করলাম, আমার ফর্মুলাটা নিচে সব জায়গায় হ্যাঁ ইমপ্লিমেন্ট হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা নিচে থেকে একটা দেখি যে এই এমপ্লয়ি আইডিটা, এমপ্লয়ি আইডির এটা হচ্ছে গিয়া জোসে। জোসের নাম হচ্ছে জোসে, এটাকে আসলে জোসে কিনা আমরা এটাকে কপি করলাম। এবার ডাটা সেটে আসলাম। হ্যাঁ, ডাটা সেটে আসলাম, এমপ্লয়ি আইডির মধ্যে আমি গেলাম, ফিল্টারে গেলাম, আমি এখান থেকে সিলেক্ট ফিল্টার উঠিয়ে দিলাম, সার্চের মধ্যে আমি ওইটাকে পেস্ট করলাম, আমার এটা চলে আসলো, ওকে দিলাম। এখন আমি দেখবো এটা আসলেই জোসে কিনা, তাই না? আচ্ছা, তাহলে দেখলাম যে আমার ফর্মুলা ঠিক মতোই কাজ করছে। ওকে, তার মানে আমরা VLOOKUP ইমপ্লিমেন্ট করলাম এবং XLOOKUP ও ইমপ্লিমেন্ট করলাম। তাহলে আমরা কি অ্যানুয়াল স্যালারিটাও একইভাবে করতে পারতাম না? অবশ্যই পারতাম, সেম ভাবেই করতে পারতাম। হ্যাঁ, এ কারণে আমি এখন আর VLOOKUP ইউজ করি না, আমি এখন সব জায়গায় XLOOKUP ইউজ করি। হ্যাঁ, যে কোনো জায়গাতেই আমি XLOOKUP দিয়ে আমি VLOOKUP এরও কাজ করতে পারি, HLOOKUP এরও কাজ করতে পারি। HLOOKUP সাধারণত প্রয়োজন হয় না, যদি কারো কারো ডাটা সেট হরাইজন্টালি হচ্ছে গিয়ে এর প্রেজেন্টেশনটা হরাইজন্টালি হয়, অর্থাৎ আপনার এই রো বরাবর যদি কলাম থাকে আর কলাম বরাবর যদি আপনার ডেটা থাকে, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আপনি HLOOKUPটা প্রয়োজন হয়, কিন্তু আমাদের সাধারণত এই ধরনের কোনো ডেটা সেট আমরা দেখি না, সুতরাং আমাদের HLOOKUPটা ইউজ হয় না। বাট ব্যাপার ওই একই। হ্যাঁ, HLOOKUP এর ক্ষেত্রে আর VLOOKUP এর ক্ষেত্রে ব্যাপার একই, এই দুইটার কাজই XLOOKUP দিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ইফ এবং এন্ড ফাংশন দিয়ে আপনাদেরকে এন্ড ফাংশনের ইমপ্লিমেন্ট দেখাবো। সাপোজ আমি এখানে এই হেডারটার নাম দিলাম আমি দিলাম এখানে বোনাস আছে। ওকে, আচ্ছা, আমি দিলাম, আচ্ছা বোনাসই নেই, বোনাস। আচ্ছা, এটাকে আমি এই বোনাসটা আমি দেখেন এখানে টাইপ করেছি, অদ্ভুত একটা ভাবে আসছে। এখন আমি চাচ্ছি যে এটা এইভাবেই থাকুক, আমার ফার্স্ট নেম অ্যানুয়াল স্যালারি যে ফরম্যাটে আছে আমি সেই ফরম্যাটে। তো আমি কি করলাম, আমি ফার্স্ট নেমে সিলেক্ট করলাম, এইখানে একটা ঝাড়ুর মতো একটা অপশন আছে ফরম্যাট পেন, এটাতে ক্লিক করলাম, বোনাসের উপরে ক্লিক করলাম, দেখেন এটার মতোই হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার আমি চাচ্ছি এখানে একটা ইফ ফাংশন ইউজ করব। ওকে, আচ্ছা, ইফ ফাংশনের জন্য আমরা প্রথমে ইকুয়ালস টু দিলাম, ইফ যে কোনো একটা কন্ডিশন আমি অ্যাপ্লাই করব ইফ ফাংশন দিয়ে, যে লজিক্যাল টেস্ট, যদি অ্যানুয়াল স্যালারি অ্যানুয়াল স্যালারি সিলেক্ট করলাম, হ্যাঁ, অ্যানুয়াল স্যালারি ইজ গ্রেটার দেন কত, 1 লাখ, 3, 4, 5, 1 লাখ হলো না, একক দশক শতক হাজার অধিক লক্ষ 1 লাখ, অর্থাৎ অ্যানুয়াল স্যালারিটা যদি 1 লাখের বেশি হয় তাহলে, হ্যাঁ, তাহলে তাকে বোনাস দিবা, তাহলে তুমি তাকে বোনাস দিবা 10%। তাহলে কি দিবে, ইফ ইফ দেখেন এখানে লেখা আছে আপনার ফর্মুলার মধ্যে দেখা যাচ্ছে ভ্যালু ইফ ট্রু, যদি এটা ট্রু হয় এই কন্ডিশনটা, অর্থাৎ আপনার অ্যানুয়াল স্যালারি যদি 1 লাখ টাকার বেশি হয় তাহলে তাকে তুমি 10% বোনাস দিবে। ওকে, তাহলে আমি কি করব, তাহলে আবার 10% বোনাস দেবো, তাহলে আমি আবার অ্যানুয়াল স্যালারিটাকে সিলেক্ট করব, হ্যাঁ, এটাকে ইনটু দিব, হ্যাঁ, ইনটু দিয়ে তাহলে 10% আমি কিভাবে দিব, 0.10, তাই না, 0.10। আচ্ছা, এখন
আর যদি এটা ফলস হয়, তাহলে তুমি দিবা কত পার্সেন্ট দিবা? 5% দিবা। আমি ইনটু দিলাম, হ্যাঁ, তাহলে দিব 0.05। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম। আপনারা এই ফাংশনটা কি বুঝতে পেরেছেন? দেখেন আমি আবার দেখাচ্ছি। ইফ ফাংশনের মধ্যে প্রথমে আপনাকে কন্ডিশন দিতে হয় যে স্যালারি যদি আমাকে ম্যানেজমেন্ট বললো যে আচ্ছা এদের স্যালারির উপরে বেস করে বোনাসটা ক্যালকুলেট করো। যাদের স্যালারি 1 লাখ টাকার উপরে তাদেরকে 10% বোনাস দেবা, যাদের স্যালারি 1 লাখ টাকার নিচে তাদেরকে 5% বোনাস দেবে। সাপোজ এরকম, এটা তো আসলে অবাস্তব, বরঞ্চ সবাইকে সমান দেওয়া হয়। এরকম বিভিন্ন ধরনের কন্ডিশন আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি কি করলাম, প্রথমে কন্ডিশনটা দিলাম। দেখেন প্রথমে এখানে আমি কন্ডিশন দিলাম, এই যে লজিক্যাল টেস্ট। হ্যাঁ, এই লজিক্যাল টেস্টের মধ্যে আপনি লিখতে পারেন যে এটা ইকুয়ালস টু এটা, এটা গ্রেটার দেন এটা, এটা লেস দেন এটা, এটা এরকম করে অনেক ধরনের লজিক্যাল টেস্ট দিতে পারেন। এরপরে কমা দেওয়ার পরে যদি এটা ট্রু হয়, ভ্যালুটা যদি ট্রু হয়, তাহলে আপনাকে কি দিবে? আপনার লজিক্যাল টেস্ট যদি ভ্যালু ট্রু হয়, তাহলে যা আপনি চাচ্ছেন, যেমন তাকে 10% আপনি বোনাস দিবেন, তো আপনি 10% আমি বোনাস দিলাম, 0.1 মানে হচ্ছে 10%। ওকে, আর যদি এর থেকে কম হয় স্যালারি, তাহলে তাকে আমরা 0.5% দিব। দেখেন আমি 0.05%, যদি ফলস হয় তাহলে 0.05% হবে। আমি এটা এভাবে দিয়ে দিলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। এখন আমি এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে এটা আমার সব জায়গার মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। দেখেন এখানে 1 লাখ টাকার কম আছে, সে কিন্তু হচ্ছে গিয়ে সে কিন্তু এখানে 1 লাখ টাকার কম থাকার কারণে 5% পেয়েছে। হ্যাঁ, এটাকে আমি যদি দেখি এটা 5% হয়েছে কিনা, এটা ইনটু 5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এটা কিন্তু 5%। আমি ক্যালকুলেট করে দেখলাম যে এটা আসলে 5% ও করলো কিনা। আপনারা কি বুঝতে পারছেন যে আমি যে চেক করে দেখলাম সেটা? আর এটা দেখেন, আমি কিন্তু এখানে এই যে 5% যদি দিতাম, তাহলে 7,080 টাকা আসতো। ওকে, কিন্তু সে 10% পেয়েছে, তাই কিন্তু এটা 14,160 এসেছে। ওকে, দেখেন আমি এখানে 10% দিচ্ছি। ওকে, তো আমার ফর্মুলা আসলে কাজ করেছে, আমি সেটা চেক করার জন্য আবার দেখে নিলাম। তো এই হচ্ছে কি আমাদের ইফ ফর্মুলা। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এন্ড ফর্মুলা। ওকে, এন্ড ফর্মুলাতে হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আপনাদের কি ইফ ফর্মুলাতে কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পেরেছেন? প্লিজ একটু রেসপন্স করবেন, তা নাহলে কিন্তু আমি বুঝতে পারছি না না যে স্যার, আপনারা ঠিক আছে এগুলা স্যার। বুঝতে পারছেন কিনা। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত আমি যা দেখিয়েছি, কোনো কোশ্চেন আছে? হ্যালো, স্যার বুঝতে পারছি স্যার। আপনার কি কোনো কোশ্চেন আছে নাকি সব আপনারা এগুলো কি আগেই পারেন? আমি যা আগেই দেখিয়েছি, এতক্ষণ যা দেখিয়েছি, নাকি কিছু শিখেছেন? স্যার এগুলো পড়া আজকে আছে এটা স্যার কিন্তু এগুলো। স্যার ক্লাস। কিছু শিখছি তো, অবশ্যই স্যার। স্যার আচ্ছা, এবার আচ্ছা, আমি কোর্স আচ্ছা, আউটলাইনটা যেহেতু একটু আমাদের দেখাই দিবেন নাকি? শেষ করে নিয়ে আসেন আস্তে আস্তে গুছাই, ওই যে কোর্স আউটলাইনটা দেখ। আচ্ছা, কোর্স আউটলাইনটা আমি আজকে কোথায় রেখেছি? সরি, কোর্স আউটলাইনটা এখানে নাই। আহ, আপনি আমাকে একটু ইয়াটা দিতে পারবেন? হোয়াটসঅ্যাপে দেখেন, হোয়াটসঅ্যাপে দিছি।
আচ্ছা উম, প্রথমটা প্রথমটা ওকে আচ্ছা কোর্স আউটলাইনটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা কোর্স আউটলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্সটা না, এটা আমরা সাপ্লাই কতগুলো চেইনের। সরি সরি, সজীব ভাই, এটা সাপ্লাই চেইনেরটা। আমি এক্সেলেরটা আচ্ছা আচ্ছা দিচ্ছি। ওয়েট ওয়েট, হ্যাঁ হ্যাঁ জাস্ট এখানে একটা দিন। মোমেন্ট। আচ্ছা বাই দিস টাইম আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে কি পিভট টেবিল দেখাবো আমি আপনাদেরকে একটু আমি পিভট টেবিলটা একটু দেখাই যে এখানে আমাদের ডেটা সেট আছে হ্যাঁ আমরা পিভট টেবিলে কিভাবে কাজ করি ওকে পিভট টেবিলের নাম আমরা সবাই শুনেছেন সবচেয়ে বেশি শোনা যায় এক্সেলের পিভট টেবিল আর ভিলুকাপ স্যার হ্যাঁ তো এন্ডটা একটু ভিলুকাপ শেষ আমি করেন স্যার। আপনাদেরকে স্যার হ্যাঁ এন্ডটাও একটু শেষ করেন। এন্ড ইফ তো করছেন, এন্ড শেষ করে। আজকে একটু সময় স্বল্পতার কারণে এন্ডটা করছি না পিভট টেবিলটা একটু দেখাচ্ছি ঠিক হ্যাঁ আছে স্যার, ওকে স্যার। আমরা ইনশাল্লাহ আমাদের রেগুলার যখন ক্লাস আচ্ছা শুরু হবে এন্ড ফাংশনটা দেখিয়ে দিব আচ্ছা, দেখিয়ে দিন বলে, যেহেতু ওনারা আচ্ছা 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 আমি দেখিয়ে দিচ্ছি ওকে আচ্ছা ফাইন আচ্ছা দেখেন এখানে আমরা এন্ড ফাংশনটা দেখেন এখানে ইকুয়ালস টু এন্ড এন্ড ফাংশনের লজিক্যাল টেস্ট হ্যাঁ এন্ড ফাংশনের মধ্যে এভাবে লজিক্যাল টেস্ট যে আমার স্যালারি যদি লেস দেন 50,000 হয় 50,000 হয় তাহলে লেস দেন 50,000 হয় লজিক্যাল 1 এন্ড লজিক্যাল 2 লজিক্যাল 2 এর মধ্যে আপনি দেখতে পারবেন যে অথবা আপনি যদি আহ, আমার স্যালারি গ্রেটার দেন 40,000 হয় ঠিক আছে যদি গ্রেটার দেন 40,000 হয় হ্যাঁ আচ্ছা যদি গ্রেটার দেন 40,000 হয় দুইটা কন্ডিশনে যদি আহ, যা করে ট্রু হয় ঠিক আছে তাহলে আচ্ছা আমার ইয়াটা একটু ডিস্টার্ব দিচ্ছে একটা মিনিট হোল্ড আমাকে কি শুনতে পাচ্ছেন হ্যালো জি শুনতে পাচ্ছি, বাট আগের থেকে আগে একটু slow হয়ে গেছে না আমি আমার ওই যে ক্লিয়ার ল্যাপটপের চার্জ ছিল। আর আমার হচ্ছে এখানে একটা আমি এটাই আসলে ভয় করতেছিলাম যে আমার তো আমি যেটা আমার চার্জারটা কানেক্ট করেছি হ্যাঁ অনেকক্ষণ ধরে তো আসলে আমি চার্জার ছাড়া আর কি অনেকক্ষণ 1.5 ঘন্টার উপরে ব্যাকআপ দিল ঠিক আছে তো আমি আপনাদেরকে আসলে বুঝাচ্ছিলাম যে আমার যদি এই দুইটা কন্ডিশনই ট্রু হয় তাহলে আমাকে কত পার্সেন্ট ইয়া দিবে আহ, আমাকে এই স্যালারি ইনটু ইনটু 0.07 হ্যাঁ 0.07% আমাকে দেখা যাচ্ছে যে ও আচ্ছা ও এখানে ফলস ধরেছে কেন কারণ হচ্ছে কি আমার এটা 0.07 এই রেঞ্জের মধ্যে পড়ে না ঠিক আছে তো তাহলে আমরা কি করব যে যখন এটা আমরা এই রেঞ্জের মধ্যে পড়বে না তখন ফলস দিবে এই রেঞ্জের মধ্যে যেটা পড়বে সেটাকে ও ট্রু দিবে এখন এর সঙ্গে আমাদের আরেকটা
এন্ড ফাংশনের সঙ্গে আমাদের আরেকটা ফাংশন কাজ করে, সেটা হচ্ছে গিয়ে একত্রে অর ফাংশনটা কাজ করে। ঠিক আছে, অর ফাংশনটা দিয়ে আমরা এই জিনিসটাকে এই দুইটা কন্ডিশনেই যদি ট্রু হয় তাহলে আমাকে কিভাবে আমাকে রেজাল্টটা বের করবে আমরা ইনশাল্লাহ আমাদের যখন আমাদের ক্লাসটা শুরু হবে আমরা সেখানে দেখব। এখন আমি একটু চলে যাচ্ছি, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একটু অন্য একটা বিষয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি আমাদের যে পিভট টেবিলটা। হ্যাঁ, পিভট টেবিলটা একটু দেখিয়ে দিচ্ছি যে পিভট টেবিলে আমরা কি করি, প্রথমে আমি একটা পিভট টেবিল তৈরি করব। সেখানে আমরা প্রথমে চলে যাব ডেটা ডেটা আমরা ইনসার্টের মধ্যে চলে যাব। ইনসার্টে গিয়ে আমি এখানে পিভট টেবিল তৈরি করব আমার এই ডেটা সেটের উপরে পিভট। হ্যাঁ, আমার ডাটা সেট ও অটোমেটিক্যালি দেখেন এখানে ডাটা রেঞ্জ নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার ও দেখাচ্ছে যে নিউ ওয়ার্কশিট। হ্যাঁ, আমি নিউ ওয়ার্কশিট চাচ্ছি। নিউ ওয়ার্কশিটে চলে যাব। আর নিউ ওয়ার্কশিটে তাহলে আমি ওকে দিলাম। দেখেন এখানে আমার একটা পিভট টেবিল তৈরি হয়েছে। এখানে আমি দেখেন এখানে আমার কতগুলো বিষয় আছে, ফিল্টার, কলাম, ভ্যালু, রো। আচ্ছা, এখানে আমি বিজনেস ইউনিটটা রো বরাবর নিয়ে আসলাম। হ্যাঁ, আর জেন্ডারটা কলাম বরাবর নিয়ে আসলাম। ওকে, এবার আমি আমার অ্যানুয়াল স্যালারিটাকে ভ্যালুতে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ও আমাদের বিভিন্ন ধরনের বিজনেস ইউনিট ওয়াইজ আমাদেরকে মেল ফিমেলে আমার স্যালারি কত ও সেটা ভাগ করে দেখাচ্ছে। এখানে একটা কথা বলি যে একটা সম্ভবত এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্কের এগেনস্টে আপনার একটা ভ্যালু দেখাচ্ছে, তাদের মেল ফিমেলের ঘরটা ফিল আপ করা নাই বলে এরকম আসছে। আমরা এক কাজ করি, জেন্ডারের বদলে এখানে সিটি দিয়ে দিচ্ছি আর জেন্ডারটাকে রিমুভ করে দিচ্ছি। দেখেন এখানে আমার পিভট টেবিলের মধ্যে সিটি ওয়াইজ আমার এবং বিজনেস ইউনিট ওয়াইজ আমার স্যালারি কত টোটাল বিভিন্ন ধরনের সাম করে ও কিন্তু এই ভ্যালুটা নিয়ে আসে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা আসলে কি কি কভার করব। স্যার, আপনি কি পাঠিয়েছেন কোর্স আউটলাইনটা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কোর্স আউটলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্সটাকে আমরা বেশ কয়েকটা মডিউলে ভাগ করেছি। মডিউল 1-এ আমরা ডাটা প্রিপারেশন এবং এই বেসিক এটার উপরে 2টা সেশন দেখাবো। আসলে ডাটা প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ডাটাটা যেমন কেএম শরীফ যেটা বলেছেন, আপনি ডাটাটা কিভাবে সাজাচ্ছেন তার উপরে বেস করে কিন্তু আপনার রিপোর্টগুলো সুন্দর হবে। হ্যাঁ, আর আপনার যদি বেসিকটা দুর্বল থাকে তাহলে আপনি অ্যাডভান্সে গিয়ে অনেক অনেক ধরনের বিড়ম্বনায় পড়বেন এবং অনেক কিছু বুঝবেন। তো আমাদের প্রথম মডিউলটা হচ্ছে গিয়ে ডাটা প্রিপারেশন এবং বেসিক। সেকেন্ড মডিউলে আমরা অ্যাডভান্স ডাটা হ্যান্ডলিংটা দেখব। হ্যাঁ, অ্যাডভান্স ডাটা হ্যান্ডলিং এর মধ্যে আপনার ডাটা ভ্যালিডেশন, ড্রপ ডাউন লিস্ট, তারপরে লজিক্যাল ফাংশন গুলা, ইফ এন্ড অর এগুলো দেখতে পারবেন। লুকআপ ফাংশন গুলো আমি দেখাবো সবকিছু। হ্যাঁ, এরপরে আমরা একটা রিভিউ সেশন নিব। এরপরে মডিউল 3-তে আমরা ডাটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশন দেখাবো। সেখানে আমরা আহ, কাস্টম কাস্টম গুলো শোনা যাচ্ছে না সজীব ভাই। সরি, এখন শুনতে পাচ্ছেন তো না? হ্যালো, হ্যাঁ, একদম ক্লিয়ার। জি, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি একটু চার্জ ছিল না তো, আমি তো চার্জ দিয়ে নিয়েছি। আচ্ছা,
এবার মডিউল 3-তে দেখেন আমরা অটোমেশন এবং ইফিসিয়েন্সি দেখাবো, যেখানে আমরা রেকর্ডিং, এন্ডিং, ম্যাক্রোস দেখাবো। হ্যাঁ, ভিবিএ ইন্ট্রোডাকশন করাবো আমরা। তারপরে নেম রেঞ্জ, লিঙ্কিং বিটুইন ওয়ার্কবুক, এগুলো দেখাবো আমরা। মডিউল 5-এ আমরা ক্রস প্ল্যাটফর্ম দেখাবো, কোলাবোরেশন দেখাবো। আচ্ছা, এরপরে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এবং টিপস দেখাবো। আমরা এখানে দেখাবো এআই বেসড ট্রিক্স দেখাবো, ডাটা অ্যানালাইসিস দেখাবো, বিজনেস কেস স্টাডিজ দেখাবো। সেখানে আমরা আপনাদের থেকে আমাদের কিছু রিয়েল লাইফ ডাটা সেট নিয়ে আসবো এবং আপনাদের থেকেও কিছু আপনাদের অর্গানাইজেশনের ডাটা সেট নিয়ে আমরা কাজ করব, এবং সবশেষে আপনাদেরকে সার্টিফাইড করা হবে, হ্যাঁ, এবং গ্রেডিং করা হবে। আর এভাবে আমরা আমাদের মিনিমাম 15টা আমরা সেশন নিব। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে আমরা হয়তো 2টা সেশন বেশি নিতে পারি। আর এটা হচ্ছে আমাদের কোর্সের স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছেন যে উইকলি আমরা 2টা সেশন নিব, মানডে এবং থার্সডেতে। আর আমরা টাইমটা রেখেছি 9 PM থেকে 10 PM। হয়তো 1 ঘন্টার মধ্যে কভার করতে পারবো না, হয়তো 10-15 মিনিট বেশি নিব। অথবা শীতকালে হয়তো আরেকটু আগে শুরু করব আপনাদের সাথে ডিসকাস করে আর কি। আচ্ছা, সেটা হয়, যেহেতু এখন ডিসকাস করে আমরা আগে শুরু করব। হ্যাঁ, সো আসলে আমি এখন শেষ করার আগে কিছু কথা একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনি যে অর্গানাইজেশনে, যে ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, আপনাকে যদি একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ দেওয়া হয়, আপনি ধরেই নেবেন যে আপনাকে এক্সেল ছাড়া আপনার কোনো গতি নাই। এই এক্সেল আমি আমার এন্টায়ার ক্যারিয়ারে দেখেছি যে বড় বড় আমি রিসেন্টলি আমি একটা সেমিনারে গিয়েছিলাম। সেখানে তারা এক্সেলের উপরে একটা অটোমেটেড টুলস তৈরি করেছে, গভর্নমেন্টের একটা সফটওয়্যার। প্রথমেই গিয়ে দেখলাম যে তাদের ডাটা প্রেজেন্টেশনটাই ঠিক মতো হয়নি, ফার্স্ট ভুল তাদের। দ্বিতীয়ত দেখলাম তারা ফ্রি স্প্যানের মতো একটা ইম্পর্টেন্ট জিনিস তারা মিস করেছে। তো এই যে ভুলগুলো তারা করে এসছে, কারণ তারা হচ্ছে কি কোনো স্ট্রাকচার ওয়েতে শিখে নাই, নিজে নিজে শিখেছে, বা হয়তো একজনের কাছ থেকে সামান্য হেল্প নিয়েছে, সে কিছু জানে, এই কিছু জানে, এরকম করে। তো আমি আসলে তখন ফিল করলাম যে প্রত্যেকটা সেক্টরে আসলে কেন এক্সেল শেখাটা খুব জরুরি। যাদের আমি সেমিনারে গিয়েছিলাম তারা অনেক বড় বড় পর্যায়ের একজন গভর্নমেন্টের এমপ্লয়ি, বাট তাদের এই ভুলগুলো দেখে আমরা খুবই ওখানে বিড়ম্বনার মধ্যে পড়ি। আমরা তাদের ডেটা দেখে বুঝতে পারি না, কারণ তাদের যে টপ রোটা সেটা বারবারই উপরে চলে যাচ্ছিল। হ্যাঁ, হেডার না বুঝলে আপনি তো ডেটা বুঝতে পারবেন না। তো এই ধরনের অনেক ধরনের সমস্যায় আমি ফেস করেছি বিভিন্ন জায়গায়। তখন আমি বুঝতে পেরেছি যে আসলে এক্সেলটা জানাটা প্রত্যেকটা এমপ্লয়ের জন্য, মানে এটা তার শিখতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই। তো এটা এখন আপনাদের উপরে, আপনি যদি রিয়েলাইজ করেন যে আপনি এই কোর্স থেকে কিছু শিখতে পারবেন, তাহলে আপনারা এই কোর্সে জয়েন করতে পারেন। আর যদি মনে হয় যে আজকে কিছু শিখেছেন বা আপনি কিছু আমি শেখাতে পেরেছি, তাহলে আসলে আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করব। এখানেই আমি শেষ করতে চাচ্ছি, আর আমি আমার শেয়ারিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। এবার আপনারা কেউ কিছু বলবেন? পার্টিসিপেন্টরা আপনাদের কোনো এক্সপ্রেশন ওকে, আছে? শেষ করার আগে আপনাদের মধ্যে থেকে আপনাদের কেউ কোনো যদি কিছু কোয়েশ্চেন বলতে থাকলে চাচ্ছেন। স্যার, আমাদের ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? জি, রেকর্ড থাকবে। আর আমরা আমাদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ চলতেছে, ওইটার মধ্যে আপলোড থাকবে, ড্যাশবোর্ডে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন। আর কি কোনো কোশ্চেন আছে? আপনারা আজকে যা শিখেছেন বা আজকে যা দেখেছেন, সেখানে এমন কিছু বিষয় আছে কি যা আপনারা আসলে বুঝতে পারেননি, বা কোনো কোশ্চেন? একটা কথা বলি, আপনি যদি স্পিক আউট না করেন, আপনি যদি কথা না বলেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। সেটা এখন হোক বা আপনি ক্লাসে হোক। আমি আমরা যখন রেগুলার ক্লাসগুলো শুরু করবো, আমি আপনাদের সঙ্গে অনেক গল্প করব, ইন ডিটেলস, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি। আপনি শিখবেন না অসম্ভব,
আমি আপনাকে ছাড়বই না, এরকম অবস্থায় নিয়ে যাব। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা জিনিস প্রুফ করতে হবে, হ্যাঁ আপনি এটা শিখছেন। কারণ এন্ড অফ দা আমার কোর্স আপনি বলবেন যে আমি এটা শিখি না, ওটা শিখি না, আমি এই চান্স দিব না। আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা আসলে। এখন আপনারা বলেন যে আপনাদের কি কারো কোনো কিছু কোশ্চেন আছে? আমি যতটুকু দেখিয়েছি। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি বিপ্লব হোসেন বলছিলাম। স্যার আমার একটু ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। তারেক স্যারের কাছে একটু প্রশ্ন ছিল। স্যার এই জি বলুন। এক্সেলে আজকে যেটা দেখানো হলো, এটা আর আমার ওই যে সাপ্লাই চেনের যেটা ছিল, এটা কি একই ধরনের হবে নাকি আলাদা ডিফারেন্ট হবে এক্সেল ট্রেনিংটা সাপ্লাই এইটা আগেরটা? সাপ্লাই ডাটা সেট দুইটা আলাদা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এক্সেলের আমি প্রথম দিন যখন করিয়েছিলাম সেটা ডেটা সেট নিয়েছিলাম সাপ্লাই চেইনের, আজকে ডেটা সেট নিয়েছি এইচআর এর। তো এটা কোনো ফ্যাক্টর না। আমি মনে করি ডিফারেন্ট যে ডেটা আপনারা সেট হয়তো নিয়ে সবাই প্র্যাকটিস করানো হবে। আপনাদের পছন্দের এক- উপরে ডেটা সেট নেওয়া হবে। আমার কাছে অনেক ধরনের ডেটা সেট না আছে, তো স্যার, এটা আমরা দিয়ে তো আপনি পিজিটি করতেছি, মানে সাপ্লাই চেনের উপরে ওই রিলেটেডটা একটু বেশি দরকার হয় আর কি। ওকে ওকে, আচ্ছা নো প্রবলেম, সাপ্লাই আচ্ছা চেইনেরটাই আমি হবে। একটু বলি, সেটা হচ্ছে যে যেমন বি লুকআপ, ফর এক্সাম্পল বি লুকআপ অর পিভট নিয়ে যখন যে সেশনে ডিসকাস করা হবে, এরপরে আপনাদেরকে যে টাস্ক দেওয়া হবে সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাকাউন্টস এর কাজ করে থাকেন তাহলে আপনি আপনার ডাটা সেট নিয়ে ওই আপনাকে যে টাস্ক দেওয়া হবে এটা আপনি প্রিপেয়ার করবেন। তারপর স্যার নেক্সট ক্লাস আপনাকে দেখাবে। আর কেউ যদি সেলসে কাজ করে থাকে অর কেউ এইচআর এ, যেই ফিল্ডে কাজ করি আপনারা আপনাদের ডাটা সেট নিয়ে কাজ করবেন। আপনাদেরকে এটা ওভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে ওই ডাটা সেটকে স্মার্টলি রিপ্রেজেন্ট করবেন। এফিশিয়েন্টলি ওখান থেকে কিভাবে আপনি রিপোর্ট গুলা প্রিপেয়ার করবেন, ড্যাশবোর্ড গুলা প্রিপেয়ার করবেন, এটা দেখাই দেওয়া হবে। ওকে স্যার। স্যার আমাদের কোর্স আচ্ছা ফিটা এখানে কোর্স ফি, আপনারা কি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড আছেন? রেগুলার কোর্স ফি 4,500 টাকা। বাট আমরা 3,000 টাকা করে রাখছি আরকি। হ্যাঁ? 3,000 টাকা করে রাখছি। আর কোর্স ফির জন্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যিনি এড করেছে আরকি, রোমান, আমাদের বিজনেস কমিউনিকেশন এক্সিকিউটিভ, তার সাথে আপনারা কমিউনিকেট করবেন অ্যাডমিশনের বিষয়ে। আ এখানে একজন আ কোনো একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের একজন প্রফেশনাল ছিলেন। একদিন ট্রেনারের সাথে কথা বলার জন্য নাম্বার চেয়েছিলেন। আ তো ম্যাডাম আপনি কি অ্যা আপনার কোনো কোয়েরি থাকলে আপনি বলবেন? ওনার নাম কি? খুব সম্ভবত উনার নাম ওই যে এখানে কি আছেন? হ্যাঁ, এই যে বেবি নামে দেখতেছি, উনি খুব সম্ভবত ট্রেইনারের নাম্বার নিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, হুম। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার যদি কোনো কোয়েরিজ থাকে জিজ্ঞেস করতে পারেন। এনিওয়ে আর ওকে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করব। আর আপনারা অনেক সময় ধরে আছেন। অ্যা ধন্যবাদ আপনাদেরকে। আ 8:30 থেকে শুরু হয়েছিল। আ সজীব ভাই কিছু বলবেন? না, থ্যাংক ইউ হুম, সবাইকে আচ্ছা। ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আশা করি খুব শীঘ্রই দেখা হবে। আহ, জি। জি, সবাইকে ধন্যবাদ আইসিবির পক্ষ থেকে। আশা করব আপনারা এই আমাদের কোর্স থেকে অনেক কিছুই জানতে পারবেন। হ্যাঁ? জি, স্যার আমাদের বলুন কোর্সটা কে কখন জানি থেকে বলতে শুরু চাইছেন? হবে? স্যার আমাদের কোর্সটা কখন থেকে শুরু হবে কোর্স এবং আমাদের আসলে প্ল্যান ছিল ১০ তারিখ থেকে, বাট আমরা ১০ তারিখে একটা ফ্রি ক্লাস দিছি। আ এই আ খুব ইমিডিয়েটলি শুরু হবে। বাট স্টার্ট ডেটটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। হ্যাঁ? এক্সেল এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে জানিয়ে দেব। আপনাদেরকে আ অ্যাডমিশন রিলেটেড যে লিঙ্কটা এটা দিচ্ছি, এখানে মেসেজেই দিচ্ছি। আপনারা এটা কপি করে রেখে দেন। এখানে যে নাম্বার দেওয়া আছে ওনার সাথে আপনারা কমিউনিকেট করবেন আরকি। হুম।
আচ্ছা, আমি একটু লিভ নিচ্ছি। ওকে, জি 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 শরীফ ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ শরীফ ভাই। মেসেজটা আপনারা রেখে দেন। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিই। এরপরও কোর্স ফি রিলেটেড আরো কারো কোনো বা কোর্স রিলেটেড কোনো কিছু জানার থাকলে আপনারা নক দিবেন। আমাদের আইসিবির যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে নক দিবেন, আপনাদেরকে জানানো হবে। অনেক সময় ধরে আছেন আপনারা, অনেক ধৈর্য ধরে শেষ পর্যন্ত ছিলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। তো আমরা শেষ করি না?